গল্পের শুরুতেই আমরা দেখি আমাদের মেইন ক্যারেক্টার আজিকে, যে রান্নাঘরে একদম গর্ডন র্যামসি সেজে রামেন বানাচ্ছে। যা বানাইছে না ভাই, দেখলে আপনার জিভে জল চলে আসবে। কিন্তু ঠিক যখন সে নিজের হাতের রান্নার প্রশংসা করতে যাবে, অমনি কোত্থেকে এক আজব পোর্টাল হাজির। ভয়ে অজির অবস্থা খারাপ, আর ঠিক তখনই সেই পোর্টাল থেকে উড়ে বের হলো ডোরা, এক সুন্দরী স্পিরিট। কিন্তু অজি কিছু বুঝে ওঠার আগেই ডোরা ঝটপট একটা পুতুলের মতো ছোট সাইজ নিয়ে পুরো রামেনের বাটি 1 সেকেন্ডে সাভার করে দিল। ভাই, এটা তো পুরাই ডাকাতি। অজি তো থতমত খেয়ে জিজ্ঞেস করল, তুই কে রে ভাই? ডোরা নিজের পরিচয় দিতেই অজি তাকে ঘাড় ধরে বাসা থেকে বের করে দিল, ঠিক যেমন বাড়িওয়ালা টাকা না দেওয়া ভাড়াটিয়াকে বের করে দেয়। অজি ভাবল হয়তো ঘুমের ঘরে এসব দেখছে, কিন্তু রান্নাঘরে গিয়ে দেখে ডোরা আবার হাজির এবং পাতিল ধরে সব খাবার সাভার করছে। এবার সে ডোরাকে জানালা দিয়ে একদম ইট করে ফেলে দিল। সে ভাবছিল তার পাগল হওয়ার দশা, কিন্তু এই মেয়ে তো দেওয়াল ভেদ করে ভেতরে চলে আসলো। সে জানালো সে নাকি এক সামান্ড স্পিরিট, তার পেট ভরেনি বলে ফ্রিজের সব খাবারও ইনহেল করে নিল। অতিষ্ঠ হয়ে সে তাকে টয়লেটে ফ্লাশ করে দিয়ে দোয়া পড়তে লাগলো, যাতে আপদ বিদায় হয়। কিন্তু না, সে আবার ফেরত আসলো। এবার অজি হাল ছেড়ে দিয়ে তাকে 1 কাপ চা দিয়ে আসল কাহিনী জানতে চাইল। ডোরা ভাব নিয়ে বলল সে নাকি এক প্রাচীন দেবী, তার আসল রূপে অনেক এনার্জি খরচ হয়, তাই সে এই পাওয়ার পাফ গার্ল মার্কা ছোট বডি নিয়ে ঘোরে। সে আরও জানালো খাবারের গন্ধে স্পিরিটরা চলে আসে, আর অজির রান্না নাকি একদম স্বর্গীয় ছিল। অজি এসব ঝামেলায় জড়াতে না চেয়ে স্কুলের দিকে দৌড় দিল, কিন্তু ডোরা পিছু ছাড়ল না। সে অফার দিল যে অজি যদি তার সাথে পার্টনারশিপ করে সে যে কোনো ইচ্ছা পূরণ করে দেবে। কিন্তু আমাদের অজি শক্ত মনের মানুষ, সে ডাইরেক্ট না করে দিল। ক্লাসের ভেতরেও যখন ডোরা জ্বালাতন শুরু করল, অজি সুযোগ বুঝে সে ঘুমানোর পর চুপি চুপি সটকে পড়ল। বাইরে যেতেই এক জুনিয়র মেয়ে অজিকে লাভ লেটার দিতে আসলো। কিন্তু কপাল খারাপ, ডোরার আবার এন্ট্রি। রাগে মাথা গরম করে অজি নিজের ব্যাগ ঝাপটে ধরে ডোরাকে বলল, আমার সামনে থেকে দূর হ। কিন্তু ওই মেয়ে ভাবল অজি তাকে বলছে, আর সে কান্নাকাটি করে এক দৌড়ে পালালো। আহারে বেচারা, এক চিমটি রোম্যান্স হওয়ার আগেই খেল খতম। পরে অজি দেখল ডোরা একটা গাছের নিচে ঘুমাচ্ছে। সে তার উপর এক ব্যাগ খাবার ঢেলে দিয়ে অনুরোধ করল যেন সে যেখান থেকে এসেছে সেখানে চলে যায়। এটা শুনে ডোরা ইমোশনাল হয়ে নিজের সেই জমকালো রূপে ফিরে আসলো। সে জানালো সামানাররা রিজেক্ট করলে স্পিরিটরা ধীরে ধীরে বিলীন হয়ে যায়। ডোরা তার সিদ্ধান্ত মেনে নিল, তবে শেষবারের মতো একসাথে একটু হাঁটার আবদার করল। হাঁটতে হাঁটতে ডোরা তাকে নিজের চোখে পৃথিবীটা দেখালো। সে বোঝালো যে পৃথিবীতে খুব অল্প কিছু মানুষ বা সামানার আছে যারা এই স্পিরিট ওয়ার্ল্ড সম্পর্কে জানে। নিজের শক্তির প্রমাণ দিতে সে অজির মাধ্যমে পাওয়ার চ্যানেল করে একটা বিশাল গাছ উপড়ে ফেলল। ওরে ভাই, এ তো সুপারম্যানের শক্তি! এই ম্যাজিক দেখে অজি পুরো ফিদা হয়ে গেল এবং ডোরার সাথে কন্ট্রাক্ট করতে রাজি হয়ে গেল। ডোরা তো খুশিতে বাগবাগুম। সে অজির পিঠে চড়ে তার ডানা গজিয়ে দিল, আর তারা আকাশে উঠতে শুরু করল। অজি যখন এই ফিলটা উপভোগ করা শুরু করল, ঠিক তখনই ডোরার এনার্জি শেষ, আর তারপর ধপাস, একদম মুখ থুবড়ে ক্র্যাশ ল্যান্ডিং। পরে দেখা গেল তারা বিছানায় শুয়ে নিজেদের ব্যান্ডেজ করছে আর ভাবছে যে বেঁচে ফিরল কিভাবে। ঠিক তখনই কারেন্ট চলে গেল। অজি মনে করল সে তো ইলেকট্রিক বিল দেয়নি, কিন্তু ডোরা তাকে নতুন পাওয়ারের কথা মনে করিয়ে দিল। তারা দুজনে মিলে একটা ফায়ারফ্লাই স্পেল বা জোনাকি ম্যাজিক তৈরি করল, যা পুরো ঘর আলোকিত করে দিল এবং ধীরে ধীরে তাদের ক্ষতও সারিয়ে তুলল। অজি তো পুরো অবাক। সে যখন এসব সামানিংয়ের ইতিহাস জানতে চাইল, ডোরা তখন এক পুরনো যুদ্ধের ফ্ল্যাশব্যাকে চলে গেল, যেখানে সে শিকল দিয়ে বন্দী ছিল। পুরানো যুদ্ধের সেই ভয়ঙ্কর স্মৃতি মনে পড়তেই ডোরার ব্রেন একদম শর্ট সার্কিট হয়ে গেল, আর সে ওখানেই অজ্ঞান। এদিকে অজিও ভাবল, ধুর, অনেক হয়েছে, এবার ঘুমানো যাক। কিন্তু সে বেচারা জানেই না যে আড়াল থেকে এক রহস্যময়ী মেয়ে আর তার অদ্ভুত এক জানোয়ার ফ্যামিলিয়ার তাদের ওপর নজর রাখছে। উফ, কি হবে এখন? পরদিন দুপুরে অজি আরামে বসে বাস্কেটবল খেলা দেখছিল, কিন্তু ডোরার ওই চকচকে পা বারবার তার চোখের সামনে আসায় সে ডিস্ট্র্যাক্ট হয়ে যাচ্ছিল। অজি বিরক্ত হয়ে তাকে জামাকাপড় পরতে বলল, কিন্তু ডোরা ভাব নিয়ে বলল, আরে চিল ব্রো, আমাকে তুই ছাড়া আর কেউ দেখতে পায় না। কিন্তু অজি যখনই খেলায় মন দিতে যাবে, তখনই টিভিতে ব্রেকিং নিউজ শুরু হলো। সেখানে গতকালের সেই উড়ে বেড়ানো আর উপড়ে ফেলা গাছের ছবি দেখানো হচ্ছে। অজি তো পুরাই প্যানিকড। সে বলল, আমাদের এখন লুকিয়ে থাকতে হবে। কিন্তু ডোরার অসবের কোনো পরোয়া নেই। সে উল্টো অজিকে বলছে তার গায়ে সানস্ক্রিন লাগিয়ে দিতে। ভাই, এই মেয়ের সাহস তো কম না। অজি যখন হেডফোন কানে দিয়ে তাকে ইগনোর করার চেষ্টা করছে, ঠিক তখনই গ্রিন বল নামে এক বিশাল গাছ রাক্ষস প্ল্যান্ট স্পিরিট এসে ডোরাকে অ্যাটাক করল। বাঁচার চেষ্টায় ডোরা সানস্ক্রিনের বোতলটা অজির দিকে ছুঁড়ে মারল, কিন্তু অজি কিছু করার আগেই গ্রিন বল ডোরাকে আস্ত গিলে ফেলল।
তারপর ডোরার আধোখোলা পোশাকগুলো থু থু করে ফেলে দিয়ে রাক্ষসটা চম্পট দিল। অজি পাগলের মতো পিছু নিল আর চিৎকার করে জিজ্ঞেস করল, তোর এত পাওয়ার, তাও তুই বের হতে পারছিস না কেন? ডোরা তখন জানালো, পাওয়ার ব্যবহার করতে হলে তাকে অজির কাছাকাছি থাকতে হয়। দূরত্ব যত বাড়বে সে তত দুর্বল হয়ে পড়বে। বাপরে, এ তো দেখি ব্লুটুথ কানেকশনের মতো অবস্থা। গ্রিন বলের পিছু নিতে নিতে অজি তার স্কুলের সামনে চলে আসলো। সেখানে দেখল অনেক ক্লাবের মেলা বসেছে, কিন্তু তখনই এক বিশাল বডি বিল্ডার টাইপ বোকা তাকে থামালো। কাহিনী হলো, গতকাল যে মেয়েটা অজিকে লাভ লেটার দিয়েছিল, এই বলদটা হলো তার বড় ভাই। অজি ভয়ে ভয়ে দেখল ওই লিকলিকে দেখতে মেয়েটা তার হাত দিয়ে আস্ত কংক্রিটের শীট ভেঙে গুঁড়ো করে ফেলল। ভাই, এটা তো পাগলামি, এই মেয়ের হাতে মার খেলে তো হাড়গোড় খুঁজে পাওয়া যাবে না। ঠিক তখনই ডোরা টেলিপ্যাথির মাধ্যমে অজিকে ডাকল। অজি আর দেরি না করে ওই স্টেরয়েড মেকার আর তার বোনকে অবাক করে দিয়ে আবার দৌড় দিল। ডোরা জানালো, সে যদি দ্রুত না আসে তবে তাদের মাঝখানের এই টেলিপ্যাথিক লিঙ্ক কেটে যাবে। এর মধ্যে এক চশমা পরা আতেল অজিকে তাদের সুপার ন্যাচারাল রিসার্চ ক্লাবে যোগ দিতে বলল, যাতে তারা নাকি গার্ডিয়ানস অফ দ্য গ্যালাক্সি হতে পারে। কিন্তু অজি ওই মিজিটের মুখে লাথি মেরে লাফ দিয়ে এক নড়াচড়া করা গাছের উপর গিয়ে পড়ল। কিন্তু হায়, সে তো ভুল করে এক সাধারণ মানুষের উপর ল্যান্ড করেছে। চারপাশ থেকে লোকজন তাকে বকাঝকা শুরু করলে সে ডোরার গলার আওয়াজ শুনতে পেল এবং সবাইকে চুপ করতে বলল। কিছুক্ষণ পর সে একটা কনসার্ট ভেন্যুর কাছে এসে গাছের আড়ালে কাউকে দেখতে পেল, কিন্তু তাকাতেই সেই ছায়া গায়েব। ডোরা তখন প্রায় আধমরা হয়ে গেছে। অজি ভাবল তাকে বাঁচাবে কিভাবে, কিন্তু পরক্ষণেই তার মাথায় এক শয়তানি বুদ্ধি আসলো। এটাই তো সুযোগ এই আপদ বিদায় করার। এটা শোনা মাত্রই ডোরার ভেতর থেকে চণ্ডী জেগে উঠল। রাগের চোটে সে গ্রিন বলের ভুঁড়ি ভেতর থেকে চিরতে শুরু করল, যতক্ষণ না অজি তাকে খুঁজে পায়। শেষমেশ সে রাক্ষসটাকে ফালি ফালি করে বের হয়ে আসলো। অজি তার কোটটা দিয়ে ডোরার সম্মান বাঁচালো এবং জানালো যে সে অলরেডি সেই সামানারকে চিনে ফেলেছে। ডোরা দেখল গ্রিন বলটা লাফ দিয়ে সেই গতরাতের রহস্যময়ী মেয়ে হানার ঘাড়ে গিয়ে চড়ল। ডোরা আবার অ্যাটাক করতে গেল, কিন্তু চোখের পলকে তারা ভোজবাজির মতো হাওয়া হয়ে গেল। ডোরা তো পুরাই ক্ষেপে বোম্বাই মরিচ হয়ে গেছে, কিন্তু অজি তাকে শান্ত করল যাতে সিন ক্রিয়েট না হয়। ডোরা অবাক হয়ে জিজ্ঞেস করল, তুই বুঝলি কি করে যে ওই মেয়েটাই সামানার? অজি তখন তার ডিটেকটিভ ব্রেন খাটিয়ে বুঝিয়ে দিল, যেহেতু সামানার ছাড়া কেউ স্পিরিট দেখতে পায় না, আর ওই গ্রিন বলটা বারবার একটা সার্কেলে ঘুরছিল, তার মানে তার কন্ট্রোলার আশেপাশেই ছিল। অজির বুদ্ধির প্রশংসা করলেও সে একটা ব্যাপারে খুব টেনশনে আছে। গ্রিন বলটা হানার থেকে অত দূরে থেকেও অত শক্তিশালী ছিল, তার মানে এই হানা মেয়েটা আসলে অনেক ডেঞ্জারাস। তার উপর তার কানের দুলে ওই স্কুলের লোগো লাগানো আছে, যেটা আসলে শহরের সবচেয়ে প্রভাবশালী এক ফ্যামিলির প্রতীক। দারুণ টুইস্ট। অজি এখন নিশ্চিত যে হানা ওই পরিবারেরই মেয়ে, যার মানে তাদের বিপদ এখন কল্পনার বাইরে। হানা প্রিন্সিপাল হারলানের সাথে দেখা করতে গেল। সে জানালো যে আগের দিন চারপাশে অনেক মানুষ থাকায় সে তার আসল পাওয়ার দেখায়নি। হারলান পৈশাচিক হেসে বলল, পরের বার একদম ফাটিয়ে দিবি, কোনো ঝামেলা হলে আমি সামলে নেব। আর এদিকে হারলান তলে তলে অজির আসল ক্ষমতা দেখার জন্য এক পায়ে খাড়া। ভাই, এই প্রিন্সিপাল তো দেখি আসল ভিলেনের বাপ। পরদিন স্কুলে তো পুরাই হুলুস্থুল। ফালতু সাইড ক্যারেক্টাররা করিডোরে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে শুধু হানার রাজকীয় এন্ট্রি দেখার জন্য। হানা গটগট করে অজির ক্লাসে ঢুকে তার টেবিলের ওপর একটা চিঠি রেখে চলে গেল। ক্লাসের পোলাপান তো হাঁ করে তাকিয়ে। তারা চিঠি পড়ে দেখল হানা অজিকে বনের ভেতর দেখা করতে ডেকেছে, কিন্তু অজি চিঠির চেয়ে হানার ফেলে যাওয়া কালো গোলাপটার দিকেই বেশি নজর দিচ্ছিল। ছুটির পর সেই আতেল বাহিনী অজিকে সাবধান করতে আসলো, এমনকি সেই স্টেরয়েড খাওয়া বডি বিল্ডার ভাইও আসলো অজিকে গালি দিতে, কারণ হানা তাকে ডেটে ডেকেছে। কিন্তু অজি কাউকেই পাত্তা দিল না। বনের ভেতর ঢোকার সময় অজি দেখল তার প্রিয় পথশিশু বিড়াল মিয়াও তাকে ফলো করছে। কিন্তু হঠাৎ লতাগুল্ম এসে ওই আতেল বাহিনী আর বিড়ালটাকে আটকে ফেলল, আর অজি এই সুযোগে সেখান থেকে চম্পট দিল। একদম ডেড এন্ডে পৌঁছানোর পর জাদুর মতো গাছগুলো সরে গিয়ে রাস্তা করে দিল। অজি সামনে গিয়ে দেখল কালো গোলাপের বাগানে হানা তার ভয়ানক অরা নিয়ে বসে আছে। হানার স্পিরিট গ্রিন বল অজিকে হুমকি দিল, বেঁচে থাকতে চাইলে ডোরাকে আমাদের হাতে দিয়ে এখান থেকে কেটে পড়। কিন্তু অজি তো এখন ডোরার মায়ায় পড়ে গেছে, সে সাফ না করে দিল। হানা এক বিষাক্ত গোলাপ দিয়ে অজির গালে পোঁচ মারল। উফ, পুরো রক্তাক্ত অবস্থা। পরক্ষণেই হানা তার স্পিরিটকে এক বিশাল লতায় রূপান্তর করে ডোরাকে আছাড় মারল একটা পাথরের ওপর। ডোরা খেপে গিয়ে নিজের অস্ত্র খুঁজতে ব্যস্ত, আর এদিকে অজি প্রাণপণে হানার অ্যাটাক থেকে বাঁচার চেষ্টা করছে। হানা যখন দেখল অজিকে ধরা যাচ্ছে না, সে এক ঝাঁক লিফ ব্লেড বা পাতার তলোয়ার ছুড়ল, আর তারপর সামন করল গ্রুটের সেই পাগল চাচাকে, এক বিশাল গাছ দানব। দানবটা ডোরাকে প্রায় পিষে ফেলছিল, কিন্তু শেষ মুহূর্তে অজি মাঝখানে ঝাঁপিয়ে পড়ল। হানা ভাবল অজি তো শেষ,
কিন্তু ধুলো সরতেই দেখা গেল অজি আর ডোরা মিলে দানবের হাতের তালু ডোরার ক্রিস্টাল কুঠার দিয়ে ফালি ফালি করে ফেলেছে। হানা এবার সিরিয়াস হয়ে তার ফুল পাওয়ার ব্যবহার করতে শুরু করল। বিপদ বুঝে ডোরা তার সব শক্তি অজির হাতে ট্রান্সফার করে এক বিশাল ক্রিস্টাল ফিস্ট বানিয়ে ফেলে। সেই ঘুষি দিয়ে অজি দানবটার পাল্টা পাঞ্চ রুখে দেয়। দানবটার হাত তো পুরাই চুরমার। এরপর ডোরা আবার দানা মেলে অজির স্পিড বাড়িয়ে দেয় যাতে সে এক ফিনিশিং শট দিতে পারে। কয়েকটা হেভি শট দেওয়ার পর দানবটা কুপোকাত। ডোরা তো খুশিতে অজিকে জড়িয়ে ধরে। সে ভাবতেই পারেনি রান্নাবান্না করা এই ছেলে এত ভালো মার্শাল আর্ট জানে। অজি ভাব নিয়ে বলল, আরে এগুলো তো রান্নাঘরের স্টাইল। হানা যখন দানবটাকে ফেরত পাঠায় তখন ডোরা একটা সুযোগ পেয়ে হানার ওপর স্নিক অ্যাটাক করতে যায়, কিন্তু অজি তাকে থামিয়ে দেয়। সে বলে অহেতুক রক্তারক্তি চাই না। সে ডোরাকে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে হানা আসলে এতক্ষণ নর্মাল ফাইট করছিল, কারণ পাশে আরও 4টে বিশাল দানব হানার নির্দেশের অপেক্ষায় ছিল। বাপরে, এ তো দেখি দানবের গুদাম। গ্রিন বল তখন অজিকে বলল, তুই পাশ করেছিস কিন্তু ডোরা ফেল। পরিস্থিতি ঠান্ডা করতে ডোরা এবার পাম দেওয়া শুরু করল। এমনকি সে তাদের বাসায় ডিনারের দাওয়াতও দিল। গ্রিন বল প্রথমে ভাব নিয়ে বলল হানা খাবারে ভলে না, কিন্তু ঠিক তখনই হানার পেটের ভেতর থেকে গুড়গুড় শব্দ আসলো। পেটের টানে শেষমেশ হানা রাজি হয়ে গেল। বাসায় গিয়ে অজি একদম বাফে সাজিয়ে দিল। হানা যখন গোগ্রাসে গিলছে তখন ডোরা আর গ্রিন বলের মধ্যে দোস্তি হয়ে গেল। গ্রিন বল বলল, মাঝে মাঝে ভালো ফাইট দিলে বন্ধুত্ব গভীর হয়। অজি কারণ জিজ্ঞেস করলে গ্রিন বল বুঝিয়ে বলল যে তারা আসলে এই শহরের পাহারাদার। নতুন কোনো স্পিরিট আর তার মাস্টার শহরে আসলে তারা আগে পরীক্ষা করে দেখে যে তারা ভালো নাকি খারাপ। যেহেতু অজি পরীক্ষায় পাশ করেছে, গ্রিন বল তাকে তাদের টিমে জয়েন করার অফার দিল। কিন্তু কথা শেষ হওয়ার আগেই হানা তার মুখে একটা চিকেন ড্রামস্টিক গুজে দিয়ে ওখান থেকে হাঁটা দিল। ভাই, হানার অ্যাটিটিউডই আলাদা। গ্রিন বল ডেজার্টের লোভে আরও কিছুক্ষণ থাকার জন্য হানাকে তেল মারতে লাগল, কিন্তু হানা ততক্ষণে বাইরে। অজিও তার পিছু পিছু বাইরে গেল। হানা আকাশের দিকে তাকিয়ে স্বীকার করল যে সে অজিকে আগে থেকেই চেনে, কিন্তু ডোরাকে নিয়ে সে এখনও শিওর না। তাই সে ডোরার ওপর নজর রাখবে বলে কথা দিল এবং যাওয়ার সময় অজিকে আরও একটা কালো গোলাপ উপহার দিয়ে গেল। পরদিন স্বপ্নে আমরা এক স্পিরিট গার্লকে দেখি যার ভাই একসময় অন্ধকারে বিলীন হয়ে গিয়েছিল। ঘুম ভাঙলে দেখা যায় সে একটা ছাদের ওপর মিয়াও আর এক ঝাঁক পশু পাখি নিয়ে বসে আছে। সে তার মিশন শুরু করার জন্য ছাদ থেকে লাফ দিল, আর ঠিক তখনই অজির ক্লাসে হঠাৎ একটা জিরাফ ঢুকে পড়ল। স্কুলে জিরাফ? ভাই, এটা তো পাগলামি। শুধু জিরাফ না, এক গাদা র‍্যাকুন এসে পুরো ক্লাসরুম তছনছ করে দিল। সবাই ভয়ে চিৎকার করে স্কুল থেকে পালাতে লাগলো। কর্তৃপক্ষ স্কুল খালি করার নোটিশ দিল। অজি ডোরাকে নিয়ে কোনো মতে বাইরে বেরোলো। সে ভেবেছিল বাড়ি গিয়ে শান্তিতে থাকবে, কিন্তু ডোরা তাকে টেনে হিছড়ে ওই গন্ডগোলের দিকে নিয়ে গেল। সে বলল, তুই এখন একজন সামানার, এসব বিপদে তোকে সামনে থাকতে হবে। নিউজে দেখা গেল চিড়িয়াখানা থেকে সব পশু পালিয়েছে। ওই স্পিরিট গার্ল এটা দেখে খুব খুশি, কারণ সে তার পশুদের দিয়ে শহর দখল করতে চায়। অজি ওই মেয়েটাকে সাধারণ মেয়ে ভেবে বিপদমুক্ত করতে গিয়ে উল্টো তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। মেয়েটা উঠে দাঁড়াতেই মিয়াও, অজির প্রিয় বিড়াল, সেখানে হাজির হলো। অজি মিয়াওকে বাঁচাতে গেলে সে উল্টো অজিকে আছড়ে একাকার করে দিল। স্পিরিট গার্ল অজিকে বলল তার কাজে বাধা না দিতে। অজি তো অবাক, এই মেয়ে তাকে চিনল কিভাবে? ডোরা সাবধান করল যে এই মেয়ে মোটেও সাধারণ কেউ না। ঠিক তখনই হানা আর গ্রিন বল স্পটে এন্ট্রি নিল। হানা একদম সারপ্রাইজ অ্যাটাক দিয়ে সব পশুকে আটকে ফেলল। স্পিরিট গার্ল পশুদের আঘাত না করতে অনুরোধ করলে গ্রিন বল ধমক দিয়ে বলল, আগে বল এসব পাগলামি কেন শুরু করেছিস? মেয়েটা তখন তার কষ্টের কাহিনী শোনাল। মানুষ কিভাবে স্বার্থপরের মতো বন দখল করে পশুদের খাঁচায় বন্দি করে রাখে। সে চায় মানুষও সেই একই কষ্ট পাক। কিন্তু গ্রিন বল এসব সেন্টিমেন্টাল ডায়ালগ শুনতে নারাজ। সে হুকুম দিল তার স্পিরিটকে তাদের হাতে সঁপে দিতে। মেয়েটা না করে দিয়ে উল্টো অ্যাটাক শুরু করল, কিন্তু হানা খুব সহজেই সেটা ব্লক করে দিল। মেয়েটার স্পিড দেখে হানা একটু অবাক হলেও লড়াইয়ে টেক্কা দিচ্ছিল। ডোরা তো ফাইট দেখে এক্সাইটেড, সেও যোগ দিতে চায়, কিন্তু অজি তাকে থামিয়ে বলল হানার খেলা দেখতে। হানা যখন মেয়েটাকে কোণঠাসা করে ফেলল, ঠিক তখনই মেয়েটা এক বিশাল স্পিরিট বিয়ার বা দানবীয় ভাল্লুক সামান করল। হানা বাধ্য হয়ে শিল্ড ব্যবহার করল। গ্রিন বল বলল, এবার সিরিয়াস হবার সময়। হানা আবার সেই গাছ দানবকে ডাকল। দুই দানবের লড়াই দেখে অজি আর ডোরা বুঝল যে এরা সমানে সমান, ফাইট সহজে থামবে না। হানা তখন গ্রিন বলকে বলল গাছ দানবের ভেতরে ঢুকে যেতে, যাতে অ্যাটাক আরও পাওয়ারফুল হয়। কাজ হলো, তারা ভাল্লুকটাকে ধ্বংস করে দিল। কিন্তু টুইস্ট হলো, ভাল্লুকটার স্পিরিট এনার্জি এবার এক ঝাঁক ডেমন উলফ বা রাক্ষসে নেকড়েতে পরিণত হলো। নেকড়েগুলো গাছ দানবকে কামড়ে ছিঁড়ে ফেলছিল। যেহেতু হানার প্রাণের শক্তি
বা লাইফ এসেন্স দিয়ে ওই দানবটা চলছিল, তাই হানা নিজেও চোট পেল। কিন্তু হানা দমার পাত্র নয়, সে তার মারণ অস্ত্র দিয়ে সব নেকড়েকে উড়িয়ে দিল। ডোরার টেনশন শুরু হয়ে গেল, আর অজি খেয়াল করল যে তার আদরের বিড়াল মিয়াও মারাত্মক জখম হয়েছে, তাও সে লড়ে যাচ্ছে। ঠিক যখন নেকড়েগুলো এক বিশাল অজগরে পরিণত হয়ে গাছ দানবকে পিষে ফেলতে যাচ্ছে, অজি আর দেরি করল না। সে ডোরাকে ওদের মাঝখানে ছুঁড়ে দিল আর তার সোল বাইন্ডিং বা আত্মাবন্দী পাওয়ার ব্যবহার করল। অজি নিজের সোল বাইন্ডিং চেইন ব্যবহার করে দুই পক্ষকে আলাদা করে দিল। কিন্তু অজি শান্তভাবে বুঝিয়ে বলল যে আসলে ওই স্পিরিট মেয়েটাকে সামান করেছে খোদ মিয়াও উ, আমাদের সেই বিড়াল ছানা। মিয়াও উ যখন মেয়েটাকে নিজের ভেতর শুষে নিল, হানা আর গ্রিন বল তো আকাশ থেকে পড়ল। অজি বলল, হয়তো পশু পাখিদের ওপর অত্যাচারের শোধ নিতেই ওই কাণ্ডটা করেছে। মিয়াও উ ক্ষমা চাইতে গেলে অজি তাকে থামিয়ে দিয়ে পরম মমতায় তার ক্ষত পরিষ্কার করে দিল। এতে বিলালটার সেই পুরনো দিনের কথা মনে পড়ে গেল, যেদিন ঝোপের আড়ালে সে রক্তাক্ত অবস্থায় পড়েছিল, আর এই অজি তাকে উদ্ধার করে নাম দিয়েছিল। ভাই, একেই বলে আসল মনুষ্যত্ব। ঝামেলা আপাতত মিটেছে দেখে ডোরা বলল, আজকের মতো প্যাক আপ করা যাক। কিন্তু গ্রিন বল গো ধরল ওই বিড়ালকে তাদের হাতে সঁপে দিতে হবে। অজি সাফ না করে দিল। গ্রিন বল অ্যাটাক করতে গেলে ডোরা তার সেই ফুল ফর্মে এসে তাকে থামিয়ে দিয়ে বলল, অনেক হয়েছে, এবার গিয়ে বিশ্রাম নাও। হানা যাওয়ার সময় অজিকে সাবধান করে দিয়ে গেল যে সে ভুল পক্ষ নিচ্ছে, কিন্তু যেতে গিয়ে হানা হঠাৎই হোঁচট খেল। গ্রিন বল টেনশন করলেও হানা সেটা পাত্তা দিল না। এখানেই কি কোনো রহস্য আছে? কয়েক ঘন্টা পর অজি তার বাড়িতে দুই মেয়ে আর মিয়াও উকে নিয়ে বসে আছে। সে অবাক হয়ে ভাবছে, প্রাণীরাও সামানার হয় কি করে? মিয়াও উর পরিচিত স্পিরিট তখন তাকে পশু সামানারদের ইতিহাস শোনাল। মিয়াও উ তার ভাইয়ের কথা মনে করে ইমোশনাল হয়ে পড়ল। সে জানালো তার ভাই ডার্ক সাইডে যোগ দিয়েছিল, আর তাকে খুঁজতে খুঁজতেই সে এই শহরে এসেছে। কিন্তু ইনজুরির কারণে সে পাওয়ার হারিয়ে ফেলেছিল, যতক্ষণ না অজি তাকে সুস্থ করল। চিড়িয়াখানার এই কাণ্ডটা ছিল আসলে তার ভাইয়ের নজর কাড়ার একটা চেষ্টা। অজি তাকে কথা দিল সে সুস্থ হলে দুজনে মিলে তার ভাইকে খুঁজবে, কিন্তু তারা জানেই না যে মিয়াও উর ভাই আড়াল থেকে তাদের ওপর নজর রাখছে। টুইস্ট তো এখনও বাকি, বস। পরদিন সন্ধ্যায় যখন তারা গেমিং ম্যারাথন খেলছে, তখন কলিং বেল বাজল। দরজা খুলতেই অজির তো প্যান্ট ভেজানোর অবস্থা। সামনে একদল মিউটেন্ট দাঁড়িয়ে, যারা তাকে এক রাজকীয় ডিনারের দাওয়াত দিতে এসেছে। অজি বিনয়ের সাথে মানা করতে চাইলেও তারা একরকম চ্যাংদোলা করে তুলে নিয়ে গিয়ে একটা রোলস রয়েস হেলিকপ্টারে ভরল। মিনিট 10 মধ্যে তারা এক বিশাল রাজপ্রাসাদে নামল। সেখানে হানা আর গ্রিন বল আগে থেকেই দাঁড়িয়ে তাদের টাকার গরম দেখাচ্ছিল। হানা সবাইকে শান্ত করে ভেতরে নিয়ে গেল। অজি দেখল সেখানে সিসিটিভির বদলে ভাসমান চোখের মণি নজরদারি করছে। এমনকি ইলেকট্রিসিটির জন্য ইলেকট্রিক ইল আর বাগান করার জন্য একদল দানব ব্যবহার করা হচ্ছে। এমনকি প্রস্রাব দিয়ে গাছে জল দিচ্ছে এক অদ্ভুত ফেরেশতা। কি আজব কারবার ভাই! অজি যখন জিজ্ঞেস করল এখানে কতজন সামানার থাকে, গ্রিন বল জানালো এই সব স্পিরিট নাকি একজন মানুষই সামান করেছে, আর সেই ব্যক্তিই তাদের ডিনারে ডেকেছে। প্রাসাদের ভেতরে তারা এক বিশাল মূর্তি দেখল, যা নাকি ওয়াচার্সদের প্রথম লিডারের সম্মানে বানানো। হঠাৎ অজি এক রহস্যময় কণ্ঠ শুনতে পেল। অন্য কেউ শুনতে না পেলেও সেই আওয়াজ তাকে মূর্তির দিকে ডাকছিল। পর মুহূর্তেই অজি নিজেকে এক অদ্ভুত স্পিরিট রিয়েলমে আবিষ্কার করল, যেখানে সে তার মায়ের মতো দেখতে একজনকে দেখতে পেল। কিন্তু কাছে যাওয়ার আগেই ডোরা তাকে জাগিয়ে তুলল। অজি ভাবল এটা হয়তো মনের ভুল। অবশেষে তারা দেখা পেল সেই রহস্যময় ব্যক্তি হারলানের। হারলানকে দেখে ডোরা বলল, আরে এ তো এক নিরীহ বুড়ো মানুষ। অজিও তাতে সায় দিল, কিন্তু তখনই হারলান যখন আঙুলের এক তুড়িতে সবাইকে চেয়ারে বসিয়ে দিল, অজি তখনই বুঝল এই বুড়ো তো সাধারণ না, এ তো সাক্ষাৎ জম। হারলান শুরুতেই প্লু ক্রিস্টালের গল্প শোনাল, যেটা নাকি সব জাদুর উৎস। এর মাঝেই দেখা গেল মিয়াও উর ভাই আবার আড়াল থেকে গোয়েন্দাগিরি করছে। হারলান বোঝালো সামনারদের মধ্যে যুগ যুগ ধরে মারামারি চলছে, আর তারা দুই দলে ভাগ হয়ে গেছে। একদল হলো ওয়াচার্স, যারা শান্তি চায়, আর অন্য দল হলো ডেস্ট্রয়ার্স, যাদের কাজই হলো দুনিয়া দখল করা। সব শুনে হারলান অজিকে জিজ্ঞেস করল, তোর চয়েস কি, কোন দলে যাবি? ডোরা তো সাথে সাথে মার্ভেল ইউনিভার্সে যোগ দেওয়ার জন্য রেডি, আর মিয়াও উর শখ হলো সে ব্যাটম্যান সাজবে। অজি তাদের থামিয়ে দিয়ে যা বলল তাতে সবার তো চোখ কপালে। সে শটান বলে দিল, ভাই এসব মারামারি ফালতু কাজ, আমি কোনো দলেই নাই। সে আরও চাপাবাজি করল যে তার আব্বু নাকি মাফিয়াদের থেকে দূরে থাকতে বলেছে। কিন্তু হারল্যান্ড তো সব জানতা, সে ডাইরেক্ট অজির মুখোশ খুলে দিল। সে জানালো অজির বাবা মা ছোটবেলাতেই উধাও হয়ে গেছে,
আর অজি অনাথ আশ্রমে বড় হয়ে এখন 2টা চাকরি করে নিজের খরচ চালায়। এমনকি নিজের চুলের রং মেখে সে নিজেকে কুল দেখানোর চেষ্টা করলেও তার মানিব্যাগে এখনও বাবা মায়ের পুরনো ছবি লুকানো আছে। আহারে, ডিটেকটিভ হারল্যান তো পুরাই ইমোশনাল ড্যামেজ দিয়ে দিল। ডোরা প্রথমে বিশ্বাস করেনি, কিন্তু মানিব্যাগ খুলে ছবিটা দেখে সেও থতমত খেয়ে গেল। হারল্যান আরও এক বোমা ফাটালো। মিয়াও উ যাকে হন্যে হয়ে খুঁজছে তার সেই ভাই আসলে ডেস্ট্রয়ার্সদের সেরা খনি। হারল্যান সবাইকে ভাগ্যের লিখন মেনে নিতে বলল। হানা আর গ্রিন বল দেখল অজির মাথা অলরেডি জ্যাম হয়ে গেছে, তাই তারা হারল্যানকে একটু শান্ত হতে বলল। হারল্যান মাফ চেয়ে সবাইকে কয়েকদিন ওখানে থাকার অফার দিল। ডোরা স্কুলের বাহানা দিলেও হারল্যান মনে করিয়ে দিল, আরে বেটি, আমিই তো ওই স্কুলের প্রিন্সিপাল। ডিনার শুরু হলো, আর হারল্যান ডোরার সেই জমকালো রূপ দেখার আবদার করল। কিন্তু ঠিক তখনই আকাশে এক ভয়ঙ্কর স্পিরিট হাজির হয়ে প্রাসাদের দিকে বিশাল এক গোলা ছুড়ল। হারল্যান তার মুষ্টিবদ্ধ হাত দিয়ে সেটা আটকে দিলেও হামলাকারী মোটেও দমে যায় না। হারল্যান বুঝল শত্রু দরগোড়ায়। তাদের ঘুষির লড়াইয়ে পুরো ঘর তছনছ হয়ে গেল। হারল্যান হানাকে বলল সবাইকে নিয়ে পালাতে। অজি সাহায্য করতে চাইলেও হানা তাকে সরিয়ে দিল। আরেকটা অ্যাটাক আসতেই হানা তারে লতাগুল্ম দিয়ে সবাইকে বাঁচালো, কিন্তু বাইরে এসে দেখে পুরা রাজপ্রাসাদ ধ্বংসস্তূপ হয়ে গেছে। ঠিক তখনই ফ্লেম নামে এক কিলার এসে চাকর বাকরদের ছিবড়ে বানিয়ে ফেলল আর হানার মাথা উড়িয়ে দেবার উপক্রম করল। হানা গ্রেনেড মেরে তাদের আটকে দিয়ে ফাইট শুরু করল। এদিকে মিয়াও উ তার ভাইকে দেখে ইমোশনাল হয়ে গেল। সে ভাবল তার স্পিরিট ফর্ম দেখলে হয়তো ভাইয়ের মন গলবে, কিন্তু ভাই তো পাষাণ। সে সরাসরি বোনের মাথায় শট মারল, আর মিয়াও উ ওখানেই শেষ। অজি রাগে পাগল হয়ে মিয়াও উর ভাইয়ের দিকে তেড়ে গেল, কিন্তু ড্রিম নামে আরেক ডেস্ট্রয়ার তাকে মায়াজালে আটকে দিল। অজি স্বপ্নে আবার তার মাকে দেখল। শুরুতে ভালো লাগলেও হঠাৎই সেটা এক বিভৎস দুঃস্বপ্নে পরিণত হল। ডোরা পাগলের মতো অজিকে ডাকার চেষ্টা করছে, কিন্তু অজি ট্র্যাপে বন্দী। অন্যদিকে হারল্যান এক দানবকে পিটিয়ে তক্তা বানাচ্ছে, আর হানা তার গ্রুট চাচার পুরো পাওয়ার রিলিজ করে দিয়েছে। শ্যাডোর এক অ্যাটাকে হানার সেই বিশাল গাছ দানবটা একদম চুরমার হয়ে গেল, আর সাথে সাথে হানার শরীরের রক্ত নালীগুলো ফেটে একাকার। ঠিক পরের মুহূর্তেই শ্যাডো হানার গলা লক্ষ্য করে পোঁচ মারল, কিন্তু হারল্যান চিতার গতিতে হিলিং ম্যাজিক দিয়ে ব্লিডিং থামিয়ে দিল। কিন্তু রুথলেস তো ছাড়াই পাত্র না, সে আবার অ্যাটাক করে হারল্যানকে রক্তাক্ত করে দিল। হারল্যান বরফের ম্যাজিক দিয়ে তাকে আটকানোর চেষ্টা করতেই মিয়াও উর ভাই এসে হারল্যানের কলিজা বরাবর তলোয়ার চালিয়ে দিল। ফ্লেমও কম যায় না, সে হারল্যানের বুকের উপর লাফিয়ে উঠে সরাসরি চোখে গুলি করল। ভাই হারল্যানের তো জান সে, কিন্তু ঠিক তখনই হানার কথা মনে পড়তেই হারল্যানের ভেতর থেকে এক দানবীয় শক্তি বেরিয়ে আসলো। সেই পাওয়ার দেখে ভিলেনদের আত্মা শুকিয়ে গেছে। মিয়াও ওর ভাই তাকে আটকানোর চেষ্টা করলেও হারল্যান এক বিধ্বংসী ব্লাস্টে তাকে প্রায় ধুলোয় মিশিয়ে দিল। হারল্যান যখন পুরাই বার্সার্ক মোডে, তখন ডেস্ট্রয়ারদের লিডার হার্ট এন্ট্রি নিল এবং স্বয়ং আজরাইলকে সামান করল হারল্যানের পাওয়ার কেড়ে নেওয়ার জন্য। হারল্যান এত পাওয়ারফুল হওয়া সত্ত্বেও হার্ট শেষমেশ সফল হলো। এরপর তারা অজি আর বাকিদের জ্যান্ত রেখেই পোর্টাল দিয়ে প্রাসাদের অর্ধেকটা নিয়ে গায়েব হয়ে গেল। পরদিন মিয়াও উ সুস্থ হয়ে সব ভাবছে, আর অজি তার বাবা মায়ের ছবির দিকে তাকিয়ে আছে। অন্যদিকে গ্রিন বল হানাকে হিল করার চেষ্টা করতে করতে চোখের জল মুছছে। টিভিতে প্রাসাদের ধ্বংসলীলা দেখাচ্ছে, আর ডোরা তো রাগে ফেটে পড়ছে। সে বলল, আমাদের সাথে তো বাচ্চার মতো ট্রিট করা হলো। সে হার্ট আর ডেস্ট্রয়ারদের উপর বদলা নিতে চায়, কিন্তু মিয়াও উ মনে করিয়ে দিল যে তার নিজের ভাইও ওদের দলে। অজি শান্তভাবে বলল, এখন রাগ করে লাভ নেই, কারণ আমরা এনিমিদের চিনিই না, আর যে আমাদের শেখাতো সেই তো ফিনিশ। ডোরা দেখল অজি এই অবস্থায় ফোনে কি যেন করছে, তাই সে ক্ষেপে গিয়ে অজিকে অ্যাটাক করতে গেল, কিন্তু অজি আসলে কাজের কাজটাই করছিল। সে দেখল কেউ একজন গতরাতের পুরো ফাইটটা স্যাটেলাইট ব্যবহার করে লাইভ স্ট্রিম করেছে এবং নিজের ওয়েবসাইটে আপলোড করেছে। এই লোকটা স্পিরিট আর সামানারদের নিয়ে বই লেখে আর কন্টেন্ট বানায়। তার মানে সে হয়তো নিজে একজন সামানার, অথবা তার কাছে অনেক ইনফরমেশন আছে। তারা ঠিক করল এই রহস্যময় লেখকের কাছেই যাবে। অজি দেখল আজকেই শহরে ওই লেখকের একটা বুক সাইনিং ইভেন্ট আছে। গ্রিন বল হানার কাছে রয়ে গেল, আর অজি মেয়েদের নিয়ে লেখকের খোঁজে বের হল। এদিকে সেই লেখক স্ট্যান ট্রেনের সিস্টেম হ্যাক করে যেখানে খুশি নামছে। সে তার চারপাশের সব টেকনোলজি হ্যাক করে নিজের জার্নি সহজ করে ফেলছে।
ইভেন্টে পৌঁছে সে সব ডিজিটাল স্ক্রিন হ্যাক করে নিজের পাবলিসিটি শুরু করল। অজিরা দূর থেকে দেখল, কিন্তু অজি বলল সাবধানে এগোতে, কারণ এই স্ট্যান ভয়ঙ্কর হতে পারে। বেশ কিছুক্ষণ পার হলেও একটা বইও স্ট্যানের বিক্রি হলো না। তখন অজি ছদ্মবেশ ধরে একজন ক্রেতা সেজে তার কাছে গেল, কিন্তু অজি সব বই কিনে নেওয়ার পর স্ট্যান সরাসরি অজির নাম ধরে ডাকল। ভাই, এ তো দেখি সব জানে। সে ডোরা আর মিয়াও উকেও লুকানো থেকে বেরিয়ে আসতে বলল। ডোরা তার কুড়াল বের করে স্ট্যানের 14 গোষ্ঠীর খবর জানতে চাইল, কিন্তু অজি ডোরার মাথায় এক গাঁট্টা মেরে তাকে থামিয়ে দিল। অজি যখন স্ট্যানের পাওয়ার সম্পর্কে জানতে চাইল, স্ট্যান ভাব নিয়ে বলল সে গেম খেলায় খুব ওস্তাদ। ডোরা তো হতাশ, সে ভাবল এ তো 1 নম্বর গিক, কিন্তু স্ট্যান আসল কথা ফাঁস করল। সে যে কোনো ডিজিটাল ডিভাইস আর সফটওয়্যার হ্যাক করতে পারে। অজি এবার একটু আশার আলো দেখল, কিন্তু ঠিক যখন স্ট্যান তার স্কিল দেখাতে যাবে, হুট করে এক বিশাল ব্লাস্ট এসে পুরো স্টলটা উড়িয়ে দিল। আর তারপর এক কুইক স্ক্যান করেই স্ট্যান দিল এক দৌড়। অজি আর মেয়েরাও তার পিছু নিল। ডোরা হাঁপাতে হাঁপাতে জিজ্ঞেস করল, আরে ভাই, কার ভয়ে পালাচ্ছি? স্ট্যান দৌড়াতে দৌড়াতে বলল, আমি কি জানি, আমার শত্রু তো সারা দুনিয়ায় ছড়ানো। অজি ভাবল হয়তো কোনো মাফিয়া গ্যাং, কিন্তু তাদের ভুল প্রমাণ করে 4টা বিশাল মেক সুইট রোবট হাড় গলানো আগুন নিয়ে তেড়ে আসলো। বাঁচতে হলে স্ট্যান তাদের ব্রিজ থেকে লাফ দিতে বলল। নিচে একটা সুপারকার রেডি ছিল। গাড়িটা নিজে নিজেই চলছে দেখে অজি অবাক। স্ট্যান ভাব নিয়ে জানালো সে তার ডিভাইস দিয়ে এটা কন্ট্রোল করছে। পেছনের রোবটগুলো দেখে স্ট্যান কনফার্ম করল যে ওগুলো ডেস্ট্রয়ার্সদের পাঠানো যমদূত। শুরু হলো গোলাগুলি। স্ট্যান হাসতে হাসতে বলল, আরে এগুলো তো কল অফ ডিউটির বট, চিল ব্রো। সে রোবটগুলোর ওয়্যারলেস সিগন্যাল জ্যাম করে দিল, যাতে তারা ব্যাকআপ ডাকতে না পারে। কিন্তু রোবটগুলো দমার পাত্র না, তারা অনবরত গুলি চালিয়ে গাড়ির টায়ার পাংচার করে দিল। তাও গাড়িটা কোনো মতে ব্যালেন্স ঠিক রাখল। যখন দেখল কোনো সুপারহিরো বাঁচাতে আসছে না, তখন ডোরা আর মিয়াও অ্যাকশানে নামল। মিয়াও তার নখের ঝাপটা মারল, কিন্তু রোবটটা এমনভাবে সরল যেন তার কাছে চিট কোড আছে। ডোরার স্পিরিট সোর্ডগুলো সব মিস হলো। ঠিক যখন মনে হচ্ছিল খেল খতম, তখন স্ট্যান এক ঝটকায় একটা রোবটকে ইলেকট্রিক শক দিয়ে অকেজো করে দিল। প্রথম জয়ে সবাই খুশি হলেও বাকি রোবটগুলো পঙ্গপালের মতো ঘিরে ধরল। অজি ঝটপট একটা শিল্ড তৈরি করল, কিন্তু রোবটগুলোর ডাবল গুলি চালানোর কারায় শিল্ডে ফাটল ধরল। এরপর তারা যখন মিসাইল ছুড়ল, স্ট্যান ভাবল মিস হয়েছে, কিন্তু অজি বুঝল শয়তানগুলো আসলে রাস্তা লক্ষ্য করে মেরেছে। চোখের পলকে ব্রিজ ধসে পড়ল। তারা ওড়ার চেষ্টা করলেও ডোরার এনার্জি শেষ হয়ে যাওয়ায় সবাই মিলে এক বিশাল আছাড় খেল। রোবটগুলো তাদের ঘিরে ধরে এমনভাবে ফেস স্ক্যান করছে যেন তারা কোনো রিয়ালিটি শোর স্টার। ঠিক তখনই স্ট্যান তার জাদুর ডিভাইস অ্যাক্টিভ করল। এবার খোদ ট্রাককুন আমাদের প্রোটাগনিস্টদের বাঁচাতে আসলো এবং একটা রোবটকে পিষে দিয়ে তেল কিনতে পাঠিয়ে দিল। কিন্তু রোবটগুলো নাছোড়বন্ধা, তারা ট্রাকে মিসাইল মেলে সবাইকে উড়িয়ে দিল। এবার স্ট্যান খেপে গিয়ে তার ডিভাইসকে গেম প্যাডে বদলা নিল, আর ট্রাকটাকে বানিয়ে ফেলল এক ব্যাটেল রোবট। স্ট্যান রোবটের উপর চড়ে বসল যেন কোনো বস ফাইট দিতে যাচ্ছে। রোবটটা সব শট গায়ে মেখে একটা রোবটকে ঘুষি মেরে মাটিতে পুঁতে দিল। একটার পর একটা রোবট ধ্বংস করে যখন শেষ রোবটটা পালাচ্ছিল, স্ট্যান তার মিসাইল হাত দিয়ে সরিয়ে তাকে ধরে এক চাপেই চ্যাপ্টা করে দিল। সবাই তো পুরাই ইমপ্রেসড, কিন্তু তখনই রোবটের ফুয়েল লিক করে এক বিশাল বিস্ফোরণ হলো, আর স্ট্যান ছিটকে গিয়ে পড়ল। ধুলোবালি সরতেই দেখা গেল আমাদের এই সুন্দরী লেখিকা আসলে একটা ছেলে। অজি তাকে চিনতে পারল। এ তো সেই অজবপলা যাকে সে ডোরার খোঁজে বেল হওয়ার সময় ধাক্কা দিয়েছিল। ডোরা তার উইক দেখে বলল, ছি, তুই একটা ক্রস ড্রেসার। ছেলেটা কাচুমাচু হয়ে বলল, আরে ভাই, পরিচয় লুকাতে এসব করতে হয়। অজি ভাবল এই টেক গিক ছেলেটা কাজে লাগবে, তাই তাকে টিমে নিল। স্ট্যান শুরুতে রাজি না হলেও পরে রাজি হয়ে গেল। পরদিন স্ট্যান তার ভ্যান গাড়িটা দেখালো, যেটা আসলে তার সিক্রেট ল্যাব। অজি যখন জিজ্ঞেস করল ডেস্ট্রয়ার্সদের কিভাবে খুঁজবে, স্ট্যান তার ম্যাপ বের করল। সেখানে সবুজ ডট মানে সাধারণ স্পিরিট, আর লাল ডট মানে ডেস্ট্রয়ার্সদের অ্যাক্টিভিটি। তারা ম্যাপে দেখল ডেস্ট্রয়ার্সরা একে একে সব স্পিরিটকে শেষ করে দিচ্ছে। অজি বুঝতে পারল তারা আসলে সামনারদের পাওয়ার চুরি করছে। তখন স্ট্যান ভাবল আসল সত্যটা ফাঁস করার সময় এসেছে। সে গত রাতের হারলানের প্রাসাদের একটা স্ক্যান রিপোর্ট সামনে আনল। হারলানের প্রাসাদে হামলার সময়কার ডেটা স্ক্যান করতেই অজির মাথায় বাতি জ্বলে উঠল। সে বুঝতে পারল এই প্রাসাদ আসলে স্পিরিটদের একটা বিশাল গোডাউন ছিল, আর ওই ডেস্ট্রয়াররা হানা দিয়েছিল এই সব স্পিরিট চুরি করার জন্য। কিন্তু স্ট্যান আরও বড় এক বোমা ফাটালো। সে দেখালো যে সব স্পিরিট নাকি একই দিনে জেগে উঠেছিল। অজি সাথে সাথে ডটস কানেক্ট করে ফেলল, কারণ ডোরাও ঠিক ওই দিনেই উদয় হয়েছিল। স্ট্যান এবার গম্ভীর হয়ে ডোরার দিকে তাকিয়ে জিজ্ঞেস করল, তোর আসল পরিচয় কি রে ভাই? কিন্তু ডোরার মেমোরি তখন পুরাই ব্লু স্ক্রিন দিয়ে হ্যাং মেরে বসে আছে। স্ট্যান বলল, বাদ দে,
এখন প্যাচাল পেরে লাভ নেই, সব উত্তর ওই ধ্বংসস্তূপেই আছে। তাদের ভ্যান যখন প্রাসাদের সামনে থামল, স্ট্যান তার হাইটেক গ্যাজেট দিয়ে পুরো এলাকা স্ক্যান শুরু করল। সে ওই ফ্যামিলির ক্যামেরা স্পিরিটের মেমোরি হ্যাক করে ফেলল। শুরু হলো হলোগ্রাম প্রজেকশন। স্ট্যান দেখালো প্রথম ডেস্ট্রয়ার ছিল এক আর্থ সামনার, যে পোর্টাল দিয়ে এসে হামলা করেছিল। স্ট্যান নিশ্চিত যে কোনো এক ডাইমেনশনাল সামনার তাকে সাহায্য করেছে। এরপর আসলো সেই বন্দুকধারী মেয়েটা, যে আসলে একটা জ্যান্ত ধ্বংসযজ্ঞ। মিয়াউর ভাইকে দেখে সবাই ভাবল সে কি ব্রেন ওয়াশড, কিন্তু স্ট্যান জানালো তার কোড নেম হল ক্রো, যে একজন অ্যানিমাল সামনার। স্ট্যান তখন অজির কাছে জানতে চাইল সে অজ্ঞান হওয়ার পর কি দেখেছিল। অজি সেই আজব দুনিয়ার কথা বলতেই স্ট্যান আরেকটা হলোগ্রাম খুলে বুঝিয়ে দিল যে অজির মন আসলে হ্যাক করা হয়েছিল। এরপর আসলো ৬ নম্বর মেম্বার শ্যাডো, যে আড়াল থেকে হানার ওপর হামলা করেছিল। আর সবশেষে সেই শয়তান, যে হারলানকে শেষ করে সব স্পিরিট শুষে নিয়েছিল। তারা যখন সেই বিশাল গর্তের কাছে গেল, স্ট্যান জানালো আসল রহস্য মাটির নিচে চাপা পড়ে আছে। সবাই নিচে নেমে দেখল সেখানে হাজার হাজার সিল করা স্পিরিট বন্দি করে রাখা হয়েছে। হানার পরিবার আসলে ওয়াচার হিসেবে এই সব স্পিরিটকে বছরের পর বছর আটকে রেখেছিল। হলোগ্রামটা হঠাৎ ঝিলিক দিয়ে নিভে যাওয়ার আগে স্ট্যান জানালো হানার দাদাই ছিল দুনিয়ার সেরা ওয়াচার, যাকে ওই ভিলেনরা ধুলোয় মিশিয়ে দিয়েছে। সবাই যখন হতাশ হয়ে পড়ল, ঠিক তখনই অজি ধ্বংসস্তূপের মাঝে অদ্ভুত কিছু একটা দেখল। স্ট্যান সেটা স্ক্যান করে জানালো এটা শত্রুপক্ষের শরীরের একটা অংশ, যাতে বিশেষ এক ধরনের ধূলিকলা লেগে আছে। মিয়াও ওটার গন্ধ শুকেই চিনে ফেলল এটা হলো ইকুইনক্স ফ্লাওয়ার, যা খুব বিরল। স্ট্যান সাথে সাথে ডিটেকটিভ মোডে গিয়ে কনফার্ম করল যে এই ফুল শহরের বাইরে সেই রহস্যময় পাথুরে বনে পাওয়া যায়। কয়েক ঘন্টা আগেই সেখানে স্পিরিট এনার্জির ওঠানামা ধরা পড়েছে। তার মানে ওই ৭ ডেস্ট্রয়ারের একজন এখন ওখানেই আস্তানা গেড়ে আছে। অজির মাথায় আইডিয়া আসলো, এটাই তো সুযোগ একটা একটা করে ভিলেনদের খতম করা। ডোরা বাস্তববাদী ঢঙে বলল, জিতলে জিতলাম, আর বেগতিক দেখলে কিন্তু ভাই আমি নাই, আগেই সটকে পড়ব। সবাই একমত হলো এবং অজি ঠিক করল সূর্য ওঠার আগেই তারা অভিযানে বের হবে। সবশেষে অজি তার হাতের বিষাক্ত আসলে দারুণ রান্না নিয়ে সবার সাথে খেতে বসল। স্ট্যান অবাক হয়ে জিজ্ঞেস করল, ভাই তুই এত সেরা রান্না শিখলি কই? অজি তখন তার ছোটবেলার কষ্টের কথা বলতে শুরু করল, কিভাবে সে একা একা বড় হয়েছে আর নিজের পেট চালাতে রান্না শিখেছে। অজি রান্নার গোপন রহস্য জানতে গিয়ে স্ট্যান যখন তার অতীত নিয়ে খুঁচিয়ে প্রশ্ন করা শুরু করল, অজি আর চেপে রাখল না। ৫ বছর বয়স থেকেই তার মা বাবা তাকে ইগনোর করা শুরু করে। এক শহর থেকে অন্য শহরে যাযাবরের মতো ঘোরার কারণে তার কোনো বন্ধুও হয়নি। এরপর একদিন তার বাবা দুধ কিনতে যাচ্ছি বলে বের হয়ে আর ফেরেনি। কয়েক মাস পর মাও বাবার খোঁজে বেরিয়ে পড়ল, আর অজিকে একলা ফেলে রেখে গেল এই নিষ্ঠুর দুনিয়ায়। অজিকে মনমরা দেখে ডোরা তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করল, কিন্তু মিয়াউর মাথায় তখন অন্য চিন্তা। সে ডোরাকে তার অতীতের কথা জিজ্ঞেস করল। ডোরা জানালো তার স্মৃতিগুলো ঝাপসা, তবে তার আবছা মনে পড়ে লক্ষ লক্ষ বছর আগে সে একা একা এই পৃথিবীতে ঘুরে বেড়াত। তার থাকার কোনো জায়গা ছিল না। বেশি মনে করতে গেলেই ডোরার মাথায় প্রচণ্ড ব্যথা শুরু হয়। স্ট্যান তখন গম্ভীর হয়ে জানালো সে ডোরার ফুল বডি স্ক্যান করে দেখেছে ডোরার হৃদয়ে এক অদৃশ্য শিকল বাঁধা। তার স্মৃতি হারিয়ে যায়নি, বরং কেউ সেটা সিল করে রেখেছে। অজি জিজ্ঞেস করল এই শিকল ভাঙার উপায় কি? স্ট্যান রসিকতা করে বলল, ভাই এই শিকল নোকিয়া ফোনের চেয়েও শক্ত, স্বয়ং দেবতারাও এটা ভাঙতে পারবে না। পরদিন সকালে তারা সেই পাথুরে বনে পৌঁছল। বনের পরিবেশ দেখে ডোরার আত্মা তো খাঁচায় ঢোকার জোগাড়। বলল, এটা তো পুরো হরর মুভি ভাই। কিন্তু অজি দমার পাত্র না, সে শত্রুর মুখোমুখি হতে বদ্ধপরিকর। তারা পাথুরে পাহাড়গুলো পেরিয়ে সামনে একটা পরিত্যক্ত গ্রাম দেখতে পেল। স্ট্যান জানালো ১০ বছর আগেই এই গ্রাম জনশূন্য হয়ে গেছে। এখন এখানে যারা আসে তারা রহস্যজনকভাবে উধাও হয়ে যায়। একটু পরেই তারা সেই ইকুইনক্স গোলাপের সাগরে এসে পৌঁছল। জায়গাটা যেমন সুন্দর তেমনই গা ছমছমে। হঠাৎ মিয়াউ সবাইকে ঝাপটা মেরে মাটিতে শুইয়ে দিল, সাবধান, ঘরের ভেতর কেউ আছে। অমনি দরজা খুলে এক অত্যন্ত সাধারণ দেখতে লোক বেরিয়ে আসলো। সে পরম শান্তিতে বাগানের মাটি খুঁড়তে শুরু করল। স্ট্যান ঝটপট তার ফেস স্ক্যান করতে চাইল। ডোরা অ্যাটাক করতে গেলে অজি তাকে থামিয়ে দিয়ে বলল, আগে দেখি লোকটা আসলে কে। তারা ঘণ্টার পর ঘণ্টা আড়াল থেকে লোকটার ওপর নজর রাখল, যেন কোনো অবৈধ রিয়ালিটি শো চলছে। মিয়াউ খেয়াল করল লোকটার শরীর থেকে কোনো স্পিরিট পাওয়ারের আভাস পাওয়া যাচ্ছে না।
কিছুক্ষণ পর লোকটা ভেতরে গিয়ে খাবার নিয়ে আসলো। ঠিক তখনই মিয়াউ বাতাস শুকে বলল, বড়সড় ঝড় আসছে। তারা যখন কিছু একটা করার কথা ভাবছে, হঠাৎ মাটির নিচ থেকে একটা ইঁদুর বের হয়ে ডোরার পায়ের ওপর দিয়ে গেল। আর যায় কই, ডোরার চিৎকার শুনেই তাদের কাভার ফাঁস হয়ে গেল। অজি দেখল লোকটা তাদের দেখে ভয় পাওয়ার বদলে হাত নাড়ছে। অজি সাহস করে সামনে গেল। লোকটা একগাল হাসি দিয়ে বলল, কত বছর পর এখানে মেহমান আসলো। অজি ভাব নিল তারা স্কুলের ফিল্ড ট্রিপে এসেছে। কিন্তু কথা বলতে গিয়ে অজি খেয়াল করল লোকটা ডোরাকে দেখতেই পাচ্ছে না। অজি নিশ্চিত হল যে লোকটা কোনো সামানার নয়। লোকটা তাদের চা দিলে অজি সতর্কতাবশত সেটা ফেলে দিল। কিন্তু লোকটা তাতে কিছু মনে না করে উল্টো তাদের জন্য খাবার আর স্ন্যাক্স নিয়ে আসলো। অজি জিজ্ঞেস করল, সে কি এখানে একাই থাকে? লোকটা সরল মনে জানালো, বহু বছর সে একাই আছে এবং কাউকে দেখে সে খুব খুশি হয়েছে। বাগানের ফুলের কথা জিজ্ঞেস করতেই লোকটা এক করুণ কাহিনী শোনাল। আগে এই জায়গাটা মরুভূমির মতো খাঁ খাঁ করত। এক মেয়ে বছরের পর বছর এখানে ফুলের চারা লাগাত, কিন্তু কিছুই বাঁচত না। মেয়েটা মারা যাওয়ার পর লোকটা তার জেদ বজায় রাখতে চারা লাগানো চালিয়ে যায়। আর কয়েক মাস পর জাদুর মতো পুরো বাগান ফুলে ভরে যায়। হঠাৎই আবহাওয়া বদলে গেল। মিয়াউর কথা মতো প্রচণ্ড ঝড় শুরু হলো। অজি লোকটাকে ঘরের ভেতর যেতে বলল, কিন্তু সে দেখল লোকটা কোনো কথা বলছে না। সে যেন হঠাৎ কোনো এক ঘোরের মধ্যে ট্রান্সে চলে গেছে। ঝড় শুরু হতেই লোকটা তার আদরের ফুলগুলো বাঁচাতে পাগল হয়ে গেল। কিন্তু উত্তেজনায় গায়ের জামাকাপড় ছিঁড়ে ফেলতেই স্ট্যান চিৎকার করে উঠল, অজি সাবধান, এই লোকটাই সেই ডেস্ট্রয়ারদের একজন। অজি কিছু করার আগেই আকাশ থেকে এক বিশাল বজ্রপাত লোকটার ওপর আছড়ে পড়ল। বাতাসের ঝাপটায় সবাই ছিটকে গেল আর লোকটার চারপাশে এক রহস্যময় দেওয়াল তৈরি হলো। ধোঁয়া সরতেই দেখা গেল সেই শান্ত মানুষটা এখন এক ভয়ঙ্কর দানবে রূপান্তরিত হয়েছে, যে হারলানের প্রাসাদে হামলা করেছিল। সে দানবটা রকেটের গতিতে অজির দিকে ধেয়ে আসলো, কিন্তু অজির হোলি শিল্ড কোনো মতে সেই ধাক্কা সামলে নিল। মিয়াও এক সেকেন্ডও নষ্ট না করে কোত্থেকে উড়ে এসে দানবটার মুখে এক লাথি বসিয়ে দিল। সে তার নখের ঝাপটা দিয়ে দানবটার পিঠ চিড়ে ফেলল, কিন্তু অবাক করা বিষয়, এক সেকেন্ডের মধ্যে ক্ষতগুলো জাদুর মতো মিলিয়ে গেল। ভাই, এর গায়ের চামড়া তো অজির প্লট আর্মারের চেয়েও শক্ত। দানবটা খেপে গিয়ে মিয়াউর দিকে তেড়ে আসলো, কিন্তু অজি আর ডোরা পেছন থেকে তলোয়ার দিয়ে কোপ বসালো। লাভ কিছুই হলো না। তলোয়ার ভেঙে চুরমার, আর দানবটার গায়ে একটা আঁচড়ও থাকল না। এক ঝটকায় সে অজিদের উড়িয়ে দিল। উপায় না দেখে ডোরা অজিকে নতুন এক পাওয়ার দেওয়ার প্রস্তুতি নেয় আর স্ট্যানকে বলল ব্যাকআপ দিতে। মিয়াউ দমার পাত্রী না, সে আবার অ্যাটাক করল, কিন্তু এবার দানবটা তার পা ধরে মাটিতে আছাড় মেরে ফুটবল কিকের মতো দূরে পাঠিয়ে দিল। আহারে, আমাদের কিউটি বিড়ালটার অবস্থা খারাপ। স্ট্যান দৌড়ে মিয়াউর কাছে গেল। এদিকে দানবটা যখন অজির দিকে এগোচ্ছে, স্ট্যান বুক ফুলিয়ে সামনে দাঁড়িয়ে বলল, আমি সামলাচ্ছি, তোরা রেডি হ। স্ট্যান তার গ্যাজেট দিয়ে দানবটার স্ট্যাটাস পড়া শুরু করল। দানবটা তাকে ঘুষি মেরে মাটিতে পুঁতে দিতে চাইলেও স্ট্যান জাদুর মতো গায়েব হয়ে আবার পেছন থেকে উদয় হলো। অজি বুঝতে পারল স্ট্যান আসলে তার হলোগ্রাম টেকনোলজি ব্যবহার করে নিজের অজস্র শ্যাডো ক্লোন বানিয়ে ফেলেছে। ডজনখানেক স্ট্যান মিলে দানবটাকে খেপিয়ে তুলল। দানবটা এবার অতিষ্ঠ হয়ে এক বিশাল বাতাসের ঝাপটা মারল, যাতে সব ক্লোন আর আসল স্ট্যান্ড ছিটকে গেল। অজি স্ট্যানকে লুফে নিয়ে শিল্ড তৈরি করল। ঠিক তখনই অজি মাটির নিচে মানুষের কঙ্কাল দেখতে পেল। সে বুঝল এই শয়তানটা পুরো গ্রামকে উনালাইভ করে দিয়েছে। অজি এবার ঠিক করল একে আর যমরাজের কাছে পাঠাবেই। দানবটা বড় বড় পাথর ছুঁড়ে মারলেও অজি শিল্ড দিয়ে সব রুখে দিল। ডোরা তখন তার সব মেমোরি আর হাজারো অস্ত্রের টেকনিক অজির মাথায় ট্রান্সফার করে দিল। এবার শুরু হলো আসল খেলা। অজি তার সিলভার ল্যান্স দিয়ে দানবটার একটা হাত উড়িয়ে দিল। দানবটা আরও শক্তিশালী হয়ে ফিরে আসলেও অজি তার স্কাই রেন্ডিং সোয়ার্ড দিয়ে তাকে ফালি ফালি করে দিল। স্ট্যানের নির্দেশে অজি দানবটার কোরে আঘাত করতে চায়। ড্র্যাগন স্লেইং সোয়ার্ড দিয়ে কুপিয়ে আর শেষে থরের হাতুড়ি দিয়ে এমন এক বাড়ি মারে যে দানবটার বডি আর আর্মার একসাথে চুরমার হয়ে যায়। যুদ্ধ শেষ। সেই লোকটা এখন আবার আগের রূপে ফিরে এসেছে, কিন্তু তার অবস্থা একদম নাজেহাল। বুকের মাঝখানে একটা জলজলে তলোয়ার বিঁধে আছে। ডোরা তো খুশিতে বাগবাগুম। সে এখনই একে শেষ করতে চায় যাতে পরে আর ঝামেলা না করে, কিন্তু লোকটা ডুকরে কেঁদে উঠল। সে নিজের নাম বলল মুতুও। সে স্বীকার করল সে মরারই যোগ্য, কিন্তু তাকে মারলে নাকি পরিস্থিতি আরও খারাপ হবে। ডোরা এসব কান্নাকাটির গল্প শুনতে চাইল না, কিন্তু মুতুও চিৎকার করে বলল সে মিথ্যে বলছে না। সে জানালো সে একটা মনস্টার ঠিকই, কিন্তু এটা তার দোষ নয়। মুতুইও কাঁদতে কাঁদতে তার অভিশপ্ত জীবনের গল্প শোনাল। তার শরীরের ভেতরে নাকি এক প্যারাসাইট বা পরজীবী বাস করে, যা হোস্টের মাংস আর মগজ খেয়ে বেঁচে থাকে। তার জন্মের সময় মা মারা যান, আর বাবা এই শোক সইতে না পেরে অনেকটা সাকুমো হাতাকির মতো নিজেকে শেষ করে দেন।
মুতুইও ছোটবেলা থেকেই দানব অপবাদ সয়ে বড় হয়েছে। পাড়ার বখাটেরা তাকে বুলিং করত, আর রাগের মাথায় তার শরীর নিজের অজান্তেই তাদের আনলাইফ করে দিত। শেষমেশ গ্রাম থেকে তাড়িয়ে তাকে পাহাড়ে মরার জন্য ফেলে রাখা হয়। সেখানে সে দিনের পর দিন মাটি আর পাথর খেয়ে বেঁচেছিল, যেগুলোর স্বাদ নাকি অজি রান্নার মতোই জঘন্য ছিল। ঠিক তখনই হঠাৎ এক দেবদূতের মতো একটা মেয়ে সেখানে হাজির হলো। পাথরের সাথে শিকল দিয়ে বাঁধা একটা ছেলেকে পাথর খেতে দেখে সে অবাক হয়ে নিজের হাতের রাইস বলটা তাকে দিয়ে দিল। মেয়েটার নাম ছিল আহাওয়া। তার স্বপ্ন ছিল এই পাথুরে মরুভূমিতে ফুলের বাগান করা। সে প্রতিদিন মুতুইয়োর জন্য খাবার আনত আর চুপি চুপি মরুভূমিতে চারা লাগাত। যদিও চাঁদে সমুদ্রের শ্যাওলা জন্মানোর মতোই সেটা অসম্ভব ছিল, তাও সে হার মানেনি। মুতুইয়ো প্রথমবারের মতো জীবনে বেঁচে থাকার একটা মানে খুঁজে পেল। সে আহাওয়ার জন্য একটা ফুল ফোটাতে চাইল। কিন্তু ভাই, ভালো সময় তো আর বেশি দিন থাকে না। গ্রামে খরা আর মহামারী শুরু হলে সবাই বলদ মুতুইয়োকে দোষ দিতে লাগল। তারা জানতে পারল আহাওয়া লুকিয়ে মুতুইয়োকে খাবার দেয়। গ্রামবাসী মিলে ওই 2 মাসুম বাচ্চার ওপর অমানুষিক নির্যাতন চালালো। এমনকি এক পিশাচি বুড়ি আহাওয়াকে মেরেই ফেলে। নিজের চোখের সামনে প্রিয় মানুষকে মরতে দেখে মুতুইয়ো হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলে। দীর্ঘদিনের জমে থাকা রাগ আর সেই প্যারাসাইট তার শরীরের দখল নিল। মুহূর্তের মধ্যে পুরো গ্রাম শ্মশান হয়ে গেল। এখন মুতুইয়ো নিজেকেই আহাওয়ার মৃত্যুর জন্য দায়ী মনে করে এবং সে মরতে চায়। কিন্তু মরার আগে সে জানালো তার ভেতরে কোনো কোর নেই, আছে একটা বিশাল সিল। ঠিক তখনই স্ট্যান্ড দেখল মুতুইয়োর স্পিরিট পাওয়ার লেভেল আকাশ ছুঁয়ে গেছে। মুতুইয়ো আবার কন্ট্রোল হারিয়ে দানব হয়ে গেল। অন্যদিকে ডেস্ট্রয়ারদের লিডার বুঝতে পারল মুতুইয়ো বিপদে আছে। তারা হাসাহাসি করছিল যে কোন বলদ মুতুইয়োর সাথে ফাইট করতে গেছে। আহাওয়ার মৃত্যুর পরই ডেস্ট্রয়াররা মুতুইয়োকে কন্ট্যাক্ট করেছিল এবং বলেছিল সে যদি আবার কন্ট্রোল হারায় তবে তাকে ডেস্ট্রয়ারদের ধ্বংসলীলায় সাহায্য করতে হবে। স্ট্যান চেক করে দেখল সিলটা পুরাই ভেঙে গেছে, আর আসল মুতুইয়ো আসলে অনেক আগেই মারা গেছে। এখন সামনে শুধু এক বিশাল রক্তপিপাসু দানব। সবাই মিলে অ্যাটাক করল, কিন্তু কারোরই আঘাতে দানব মিয়াও মারাত্মক জখম হল। স্ট্যান্ড ছিটকে পড়ল। অজি তার থরের হাতুড়ি দিয়ে ট্রাই করল, কিন্তু সেটা 1 সেকেন্ডে পাপড়ের মতো ভেঙে গেল। উপায় না দেখে অজি তার সব অস্ত্র বের করল। এমনকি দানবের মাথায় বল্লম ঢুকিয়েও লাভ হলো না। অজি ডোরাকে বলল সব এনার্জি এক করতে। বিশাল এক তলোয়ার সামান করলেও দানবটা সেটাকে বিস্কুটের মতো গুঁড়ো করে দিল। অজি রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়ল। ডোরা পাগলের মতো তাকে ডাকতে লাগল, কারণ অজি ছাড়া সে তো একদম একা। অজি তখন মায়াজালে আটকা পড়ে নিজেকে এক শিকলবন্দি জায়গায় দেখতে পেল। ওদিকে ডোরা অজিকে বাঁচাতে নিজের জীবন বাজি রেখে লড়াই করছে। ডোরার কেন যেন মনে হচ্ছে সে আহাওয়ার মতোই কাউকে রক্ষা করছে। ঠিক যখন দানবটা ডোরাকে শেষ করতে যাবে, অজি তার সামনের এক ক্রিস্টালে হাত ছোঁয়ালো। বুম! সাথে সাথে ডোরার এক ভয়ঙ্কর ট্রান্সফরমেশন হলো। আকাশ থেকে হাজার হাজার তলোয়ার বৃষ্টির মতো দানবটার উপর পড়তে লাগল। ডোরার সেই আকাশ ছোঁয়া মারণাস্ত্র যখন দানবটাকে লক্ষ্য করে নামল, পালানোর কোনো পথই ছিল না। দানবটা তলোয়ারের চাপে পিষে একদম চ্যাপ্টা হয়ে গেল। অজি যখন চোখ খুলল, দেখল ডোরা তার সেই ভয়ঙ্কর রূপ ছেড়ে আবার আগের কিউটি ফর্মে ফিরে এসেছে। বন্ধুরা সবাই কোনো মতে বেঁচে ফিরল, কিন্তু স্ট্যান মন খারাপ করে বলল, মুতুও তো শেষ, এখন ডেস্ট্রয়ারদের খুঁজে পাওয়া আরও কঠিন হয়ে যাবে। অজি শান্তভাবে বলল, খুঁজতে হবে না রে ভাই, ওরাই আমাদের খুঁজে বের করবে। মুতু ওকে শেষ বিদায় জানিয়ে তারা ওখান থেকে রওনা দিল। কিছুক্ষণ পর সেখানে ডেস্ট্রয়ারদের লিডার হাজির হল। সে মুতুওর শেষ স্মৃতিগুলো পড়ার জন্য এক জাদুকরী মন্ত্র পড়ল। সব দেখে সে একটা ইকুইনক্স ফ্লাওয়ার বের করল, যেটা 1000 বছরে একবার ফোটে। সে আফসোস করে বলল, এই ফুলের পাতা আর ফুল যেমন কখনো একসাথে দেখা হয় না, তাদের পথগুলো তেমনি কোনো দিন মিলবে না। সে ফুলটা মুতুওর লাশের ওপর রেখে বলল, শান্তিতে ঘুমা ভাই, অন্তত এখন তোর এই নরক যন্ত্রণা থেকে মুক্তি মিলল। সেই রাতে স্ট্যানের ভ্যানে এক ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হলো। অজি অতিরিক্ত রক্তক্ষরণের কারণে জ্ঞান ফিরছে না। ডোরা পাগলের মতো তাকে হিল করার চেষ্টা করছে। ওদিকে মিয়াউর প্রচণ্ড জ্বর। স্ট্যান দোয়া করছিল যেন ডেস্ট্রয়াররা তাদের খুঁজে না পায়, কিন্তু বিধি বাম। হঠাৎ স্ট্যানের ডিভাইসে সিগন্যাল বাজতে শুরু করল। প্রচণ্ড স্পিরিট এনার্জি। হুট করে একটা পোর্টাল খুলে সামনে এসে দাঁড়ালো সেই কালনাগিনী শ্যাডো। সে তার শ্যাডো ব্লেড দিয়ে ভ্যানটাকে একদম মাঝখান দিয়ে দুটুকরো করে ফেলল। অজি বুঝতে পারল আজ বাঁচার কোনো পথ নেই। ঠিক তখনই আরেক পোর্টাল দিয়ে এন্ট্রি নিল ক্রো।
সে আগুনের গোলা ছুঁড়ে তাদের শরীর ঝলসে দিল। তারা কিছু বুঝে ওঠার আগেই পেছন থেকে ফ্লেম উদয় হলো। চোখের পলকে স্ট্যান আর মিয়াও খতম। ভাই রে ভাই, এ তো পুরো গণহত্যা। অজি মাটিতে পড়ে ধুঁকছিল। তার চোখের সামনে তার সব বন্ধু শেষ। ডেস্ট্রয়ারদের লিডার হার্ট তার সামনে এসে টিটকারি মেরে বলল, তোর মতো অকেজো মানুষ থেকে এটাই আশা করা যায়। শেষ কথাগুলো শয়তানের জন্য জমিয়ে রাখ। হঠাৎ আকাশ পাতাল ফেটে এক অদ্ভুত মন্ত্রের শব্দ হলো, আর অজির আত্মা শরীর থেকে আলাদা হয়ে গেল। অজি যখন চোখ খুলল, দেখল সে এক আজব ডাইমেনশনে দাঁড়িয়ে। সামনে এক রহস্যময় চাদর পরা মানুষ। লোকটা জানালো অজি এখন স্পেস টাইম গ্যাপে আছে এবং আসল দুনিয়ায় সে অলরেডি মারা গেছে। অজি নিজের দুর্বলতার জন্য নিজেকে গালি দিতে শুরু করলে লোকটা গম্ভীর গলায় বলল, ব্যর্থতার মাসুল সবাইকে দিতে হয়, কিন্তু তোকে যদি 3 মিনিট সময় দেওয়া হয়, তুই কি সব ঠিক করতে পারবি? অজি আকাশ থেকে পড়ল যখন লোকটা জানালো যে সে আসলে অজির বাবা। সে অজিকে সাহস দিল এবং বলল সে ডেমন্স ফার্নেসে তার জন্য অপেক্ষা করবে। মুহূর্তের মধ্যে অজি আবার ভ্যানোর ভেতরে জেগে উঠল। ডোরা তাকে হিল করতে গেলে অজি তাকে থামিয়ে দিয়ে বলল, শত্রুরা এখনই আসছে। কয়েক মিনিট পর ঠিক আগের মতোই শ্যাডো পোর্টাল দিয়ে এসে ভ্যানটা কাটল, কিন্তু এবার ভ্যানটা ছিল খালি। দারুণ টুইস্ট। অজি আগে থেকেই সব জানত বলে এটা ছিল একটা ট্র্যাপ। এক বিশাল বিস্ফোরণে শ্যাডো কুপোকাত। স্ট্যান খুশিতে ডগমগ হয়ে বলল, মিশন সাকসেস। ডোরা অজিকে জিনিয়াস বলে মাথায় তুলল, কিন্তু অজি জানালো লড়াই মাত্র শুরু। তারা ঠিক করল হানাকে উদ্ধার করতে হবে। স্ট্যান গাড়ির নাইট্রো বুস্ট অন করে রকেটের গতিতে হানার বাড়ির দিকে ছুটল, কিন্তু সেখানে গিয়ে অজি দেখল হানা নেই। ডোরা ভাবল সে কি ধরা পড়ল, কিন্তু অজি হানার একটা চিঠি খুঁজে পেল এবং বুঝল হানা নিজের ইচ্ছাতেই কোথাও গেছে। বাইরে বেরোতেই স্ট্যান জানালো ডেস্ট্রয়াররা মাত্র কয়েক কিলোমিটার দূরে। তারা হানার ফ্যামিলির হেলিকপ্টার নিয়ে ওখান থেকে চম্পট দিল। হেলিকপ্টারের ভেতরে অজি চিঠিটা পড়ে বুঝতে পারল হানা সরাসরি ডেমন্স ফার্নেসের দিকে গেছে। মিয়াও জানালো এটা অনেক দূরের এক দ্বীপে। স্ট্যান বুঝিয়ে বলল এটা হলো সামানারদের ট্রেনিংয়ের এক পবিত্র জায়গা, যেখানে শুধু সেরারাই টিকে। সবাই বলাবলি করছিল যে এই ডেমন ফার্নেস দ্বীপে যারা ট্রেনিং শেষ করতে পারে তারাই কেবল আসল সামনার হতে পারে। কথিত আছে এই দ্বীপের গভীরে এমন এক আধ্যাত্মিক শক্তি আছে যা দিয়ে অতীত আর ভবিষ্যৎ দুই দেখা যায়। স্ট্যান বেচারা তো হতাশ হয়ে বলেই দিয়েছিল, ভাই এই দ্বীপ খুঁজে পাওয়া আর খড়ের গাদায় সুই খোঁজা একই কথা। কিন্তু ঠিক তখনই অজি চিঠির এক কোণায় কিছু কোঅর্ডিনেট বা স্থানাঙ্ক দেখতে পেল। স্ট্যান চেক করে দেখল, ইউরেকা, এটাই সেই রহস্যময় দ্বীপের লোকেশন। আর দেরি না করে তারা হেলিকপ্টার ছুটিয়ে দিল সেই দ্বীপের দিকে। কয়েক ঘন্টা পর তারা এক ভয়ঙ্কর ঝড়ের মুখে পড়ল। স্ট্যান সাবধান করে দিল যে এই এলাকাকে বলা হয় ডেথ সি বা মৃত্যু সাগর। এখান থেকে কোনো প্লেন বা জাহাজ আস্ত ফেরে না। ডোরার তো আত্মা শুকিয়ে কাঠ। সে ভাবল তাদের এই অকেজো জীবন বোধহয় এখানেই শেষ। কিন্তু হঠাৎ এক অদ্ভুত আলোর ভেতর দিয়ে যেতেই জাদুর মতো ঝড় থেমে গেল আর সামনে ভেসে উঠল সেই স্বপ্নের দ্বীপ। কিন্তু শান্তি বেশিক্ষণ টিকল না। অজি কিছু একটা আঁচ করার আগেই পোর্টাল দিয়ে হঠাৎ উদয় হলো সেই বিষাক্ত শ্যাডো। সে তার শ্যাডো ব্লেড দিয়ে হেলিকপ্টারটা উড়িয়ে দিল। আগুনের গোলার মতো হেলিকপ্টারটা নিচে পড়তে লাগল। কিন্তু আমাদের স্ট্যান তো টেক জিনিয়াস। সে তার গেম প্যাড দিয়ে হেলিকপ্টারের ধ্বংসাবশেষকেই এক বিশাল রোবটে রূপান্তরিত করে ফেলল। শুরু হলো মাঝ আকাশে তুমুল লড়াই। অজি তার মিস্টিক ক্যানন দিয়ে ফায়ার করল, আর ডোরারা মিলে কম্বাইন্ড অ্যাটাক দিল, কিন্তু শ্যাডো ভোজবাজির মতো হাওয়া। ঠিক তখনই ফ্লেম হাজির হয়ে মেশিন গান দিয়ে বৃষ্টির মতো গুলি চালাতে শুরু করল। এরপর এন্ট্রি নিল ক্রো। অজি তাকে ক্যানন দিয়ে উড়িয়ে দিলেও মরার আগে সে ইতাচি উচিহার মতো এক চাল চালল। আকাশ থেকে জ্বলন্ত কাকের বৃষ্টি শুরু হলো। সেই ধাক্কায় রোবটটা নিয়ন্ত্রণ হারিয়ে দ্বীপের ওপর ক্র্যাশ ল্যান্ড করল। নিচে নামতেই ডেস্ট্রয়াররা তাদের ঘিরে ধরল। অজিরা ভাবল আজ আর রক্ষা নেই, কিন্তু হঠাৎ কোত্থেকে এক পিচ্চি মেয়ে উদয় হল আর সবার গায়ে স্টিকার মেরে দিল। সে জানালো তারা নাকি দ্বীপের নিয়ম ভেঙেছে। মেয়েটার নাম বনি। ফ্লেম তাকে হুমকি দিতেই বনি তেড়ে এসে বলল, এই বেটি, জানি সেটা কোথায়? এটা ডেমন ফার্নেস। এখানে অ্যারিনার বাইরে খুনাখুনি করা কঠোরভাবে নিষিদ্ধ। বনি সাফ জানিয়ে দিল, এখানে দেশের প্রেসিডেন্ট বা পৃথিবীর সবচেয়ে বড় ধনী আসলেও নিয়ম সবার জন্য এক। ডেস্ট্রয়ারদের লিডার হার্ট মুচকি হেসে সব দেখছিল। বনি তার সামনে গিয়ে কড়া গলায় ঝাড়ি দিল, তুই তো এখান থেকে পাশ করা স্টুডেন্ট, তোর তো লজ্জা থাকা উচিত। শ্যাডো রেগে গিয়ে বনির মাথা কাটতে গেলেও হার্ট তাকে থামিয়ে দিল।
হার্ট জানালো সে এই দ্বীপের ট্রায়াল আগে দিয়েছে, তাই বনিকে সম্মান করতে হবে। হার্ট তার দলবল নিয়ে মুহূর্তের মধ্যে হাওয়া হয়ে গেল। অজিরা যেন জমের দুয়ার থেকে ফিরে আসলো। ডোরা আর স্ট্যান তো খুশিতে বনিকে জড়িয়ে ধরে ত্রাতা আর উদ্ধারকর্তা বলে চিৎকার শুরু করল। বনি তাদের সরিয়ে দ্বীপে স্বাগত জানালো এবং অ্যারিনাতে দেখা করার আশা প্রকাশ করল। অজি কিছু জিজ্ঞেস করার আগেই বনি উধাও। কয়েক ঘন্টা বনের মধ্যে হাঁটার পর সবাই যখন টায়ার্ড হয়ে ধুঁকছে, তখন এক লোক তার এক বিশ্রী দেখতে কুমির গুইসাপ টাইপ দানব নিয়ে হাজির হলো। সে জুরাসিক উবার অফার করল। লোকটার নাম রিচার্ড, সে একজন যাযাবর ব্যবসায়ী। অজিরা প্রথমে ভয় পেলেও হাঁটার শক্তি ছিল না বলে চড়ে বসল। রিচার্ড অবাক হয়ে জিজ্ঞেস করল, তোমাদের দেখে তো মনে হচ্ছে পাথর যুগের মানুষ, জাহাজ ডুবি হয়েছে নাকি? ডোরা মুখ ফসকে বলেই দিল, আরে ভাই, ডেস্ট্রয়ারদের হাত থেকে যান বাঁচিয়ে পালাচ্ছি, মরতে মরতে বেঁচে গেছি। অজি আর তার টিমকে শান্ত করতে রিচার্ড বোঝাতে লাগল যে এই দ্বীপ হল পৃথিবীর সবচেয়ে নিরাপদ জায়গা। এখানে খুনি থেকে শুরু করে ফেরারি আসামি সবাই আশ্রয় পায়। সে এক ইতিহাস শোনাল। বহু বছর আগে ওয়াচার আর ডেস্ট্রয়াররা শান্তির জন্য হাত মিলিয়েছিল এবং এই দ্বীপ তৈরি করেছিল। এখানে সব লড়াই কেবল এরিনার ভেতরেই সীমাবদ্ধ। ডোরা জিজ্ঞেস করল, কেউ যদি নিয়ম ভাঙে? রিচার্ড গম্ভীর হয়ে বলল, আজ পর্যন্ত কেউ সেই সাহস দেখায়নি, কারণ নিয়ম ভাঙলে সে একাধারে স্যামনার আর ডেস্ট্রয়ার উভয় পক্ষেরই শত্রু হয়ে যাবে। শহরে ঢুকেই রিচার্ড তাদের এক পাবে নিয়ে গেল। বারটেন্ডারকে বলল, সেরা মালটা বের করো তো। তারা এক সবুজ রঙের পানীয় খেল। ডোরা ভাবল এটা বুঝি কোল্ড ড্রিঙ্কস, কিন্তু পরক্ষণেই দেখল তাদের সব ক্ষত জাদুর মতো সেরে যাচ্ছে। রিচার্ড হাসতে হাসতে বলল, এটা হলো মাটির নিচের ঔষধি ঝর্ণার জল। তারা যখন আরও চাইল, রিচার্ড বুঝতে পারল এরা একদম আনাড়ি রুকি। সে তাদের বোতল বাড়িয়ে দিল ঠিকই, কিন্তু একটা কথা চেপে গেল, এই জল কিন্তু মারাত্মক নেশা ধরায়। খাওয়া শেষ হতেই মালিক এক বিশাল বিল ধরিয়ে দিল, $2,30,000 ফার্নেস ডলার। অজিত মাথায় হাত দিয়ে বসে পড়ল, ভাই, এত টাকা দেব কোত্থেকে? তখন রিচার্ড মসিহা সেজে বলল, আরে চিল ব্রো, আমি বিলটা দিয়ে দিচ্ছি, পরে না হয় শোধ করে দিও। ভাই রে ভাই, একেই বলে সুন্দর করে ফাঁসানো। শহর ঘুরতে ঘুরতে স্ট্যান প্রচুর ছবি তুলতে লাগল। রিচার্ড জানালো এই জায়গার নাম হলো লুজার্স টাউন, কারণ যারা ট্রেনিংয়ে ফেল করে তারাই এখানে পড়ে থাকে। এরপর তারা এক কাপড়ের দোকানে গেল। সেখানে ক্যাটগার্ল কস্টিউম থেকে শুরু করে ললি ডাউন সবই আছে। স্ট্যান তো খুশিতে বাগবাগুম, কারণ সে আবার ক্রস ড্রেসিং বা মেয়ে সাজতে পারবে। ডোরা বিকিনি চেক করছিল, আর একমাত্র অজি সেখানে নর্মাল মানুষের মতো পোশাক খুঁজছিল। রিচার্ড সেখানেও পাম দিয়ে তাদের জন্য জামা কাপড় কিনে দিল। রাতে তারা সেই আসল ডেমিন ফার্নেসের সামনে পৌঁছল, যা দেখতে ডোরার কাছে স্বর্গের মতো মনে হল। গেটে বনি সবাইকে স্বাগত জানাচ্ছিল। বনি জানালো এই কন্টেস্টে নাম লেখানোর 4টে দরজা আছে। প্রথম দরজা, এখানে এন্ট্রি ফি হল $20 লাখ। অজিত আকাশ থেকে পড়ল। তার পকেটে তখন গড়ের মাঠ, কিন্তু আমাদের হ্যাকার ভাই স্ট্যান এক তুড়িতে মেক্সিকান ড্রাগ কার্টেলের ব্যাঙ্ক অ্যাকাউন্ট হ্যাক করে টাকা দিয়ে দিল। স্ট্যান ভাই তো পুরাই প্রো। দ্বিতীয় দরজা, এটা শুধু সুন্দরী মেয়েদের জন্য। ডোরার সাথে সাথে তার সেই হট মডেলে ট্রান্সফর্ম হয়ে ভেতরে ঢুকে গেল, আর অজি তার পিছু পিছু সটকে পড়ল। মিয়াও উ ভাব নিয়ে ঢুকতে গেলে গার্ড তাকে থামিয়ে দিল, বলল, তোর না আছে চেহারা, না আছে ফিগার, আগে বাসায় গিয়ে ট্রেনিং করে আয়। বিআই রে, বিড়ালটার ওপর তো মারাত্মক রোস্ট হয়ে গেল। তৃতীয় দরজা, এটা শুধু শক্তিশালীদের জন্য। এক বিশাল সাইজের সুমো কুস্তিগির তার শক্তি দেখাতে গেলে মিয়াও উ এক ঘুষিতেই তাকে ধুলোয় মিশিয়ে দিল এবং ভেতরে ঢুকে গেল। চতুর্থ দরজা, অজি অবাক হয়ে দেখল রিচার্ড এই দরজা দিয়ে ঢুকে পড়েছে। রিচার্ড জানালো এটা নাকি সেলিব্রিটিদের জন্য। ডোরা জিজ্ঞেস করল, তোর কিসের এত ফেম? রিচার্ড চুপি চুপি ফাঁস করল যে সে আসলে এক কুখ্যাত অপরাধী এবং সারা বিশ্বের ওয়ান্টেড লুজার। ঠিক তখনই বনি আবার আবির্ভূত হল। বনি ঘোষণা করল যে তারা এখন ফার্নেস অ্যারিনাতে আছে। এটা 100 তলার এক বিশাল গোলকধাঁধা। প্রথম 20 তলা হল রুকি বা নতুনদের জন্য। একজন সামনার কাঁচুমুচু হয়ে স্বীকার করল সে 5 তলার বেশি কোনোদিন যেতেই পারেনি। রিচার্ড অবাক করে দিয়ে জানালো এটা তার 5ম চেষ্টা এবং সে কোনোদিন 9 তলার উপরে উঠতে পারেনি। ভাই রে ভাই, 9 তলায় যদি এত কঠিন হয় তবে 100 তলায় কি আছে? বনি জানালো প্রতি 10 তলা পরপর একটা করে চেক পয়েন্ট আছে। তারা একটা লাক্সারি হোটেলে পৌঁছল এবং বনি বলল এলিমিনেশন রাউন্ডের আগে একটু জিরিয়ে নিতে। বনি হাওয়া হতেই মিয়াও উ খাবারের গন্ধে পাগল হয়ে রেস্টুরেন্টের দিকে ছুটল।
ওদিকে কতিপয় শ্যাডি সামোনার হাসাহাসি করছিল, কারণ অভিজ্ঞরা জানে এই হোটেলের খাবার খাওয়া মানেই বিপদে পড়া। আসলে এই ফ্লোরের বস হল পৃথিবীর 1 নম্বর ট্র্যাপ মাস্টার বা ফাঁদ বিশেষজ্ঞ। সে প্রতিযোগীদের ওপর টর্চার করতে ভালোবাসে। রিচার্ডের মনে পড়ে গেল একবার এই বস খাবারে বিষ মিশিয়ে শত শত মানুষকে বমি আর পাতলা পায়খানা করিয়ে টুর্নামেন্ট থেকে বের করে দিয়েছিল। অন্য একজন মনে করালো একবার বাথটাবের ভেতর জ্যান্ত জোক ছেড়ে দিয়ে মানুষকে নাজেহাল করেছিল। কয়েক ঘন্টা পর অজি আর তার টিম যখন বাথটাবে চিল করছিল, ডোয়া তার সেই হট ফর্মে এসে অজিকে জিজ্ঞেস করল, কিরে বলদ, বাথটাবে কেউ জামা কাপড় পরে নামে? অজি লজ্জা পেয়ে বলল, আরে ভাই, আমি এখনো ছোট মানুষ, এই ক্যাটগার্ল আর ক্রস ড্রেসারদের সাথে উলঙ্গ হয়ে গোসল করার অভ্যেস আমার নাই। এই কথা শুনে সবাই মিলে তাকে চুবানি দেওয়া শুরু করল। ঠিক তখনই টিভিতে বনি এই সিজনের হাইলাইটস দেখানো শুরু করল। অজিরা দেখল হানা টিভিতে রীতিমতো রাজত্ব করছে। সে অলরেডি 11 তলায় পৌঁছে গেছে এবং তার গ্রিন বল দিয়ে একের পর এক দানব ধরছে। অজি জোশ পেয়ে বলল, চল ভাই, ফাটিয়ে দিই, হানার সাথে ওপরেই দেখা হবে। রাতে যখন সবাই ঘুমাতে গেল, অভিজ্ঞ সামোনাররা লবিতে বসে হাসছিল, কারণ তারা জানে রুমে ঘুমাতে যাওয়া মানেই সাক্ষাৎ মরণ। মাঝরাতে অজির ঘুম ভাঙল এক বিকট শব্দে। সে দেখল তার রুমটা একটা জ্যান্ত ফাঁদে পরিণত হয়েছে। দেওয়াল থেকে ধারালো বল্লম বেরোচ্ছে আর দেওয়ালগুলো ছোট হয়ে আসছে। দরজা জানালা সব সিল করা। ডোরা তার কুঠার দিয়ে দরজা ভাঙতে গেল, কিন্তু কুঠারটা বিস্কুটের মতো ভেঙে গেল। দরজায় একটা আঁচড়ও পড়ল না। দেওয়ালগুলো একদম কাছে চলে এসেছে। অজি আর ডোরা পিষে মরার উপক্রম। শেষ মুহূর্তে অজির মাথায় বাতি জ্বলল। সে ডোরাকে দিয়ে একটা স্কেলিটন কি সামন করালো এবং কোনো মতে যান নিয়ে বেরিয়ে আসলো। বাইরে এসে দেখল প্রতিটা রুমই এক একটা ডেথ ট্র্যাপ। তারা মিয়াও উর রুমের দিকে ছুটল। দেখল রুম থেকে এক বিশাল জঘন্য সবুজ তেলাপোকা বেরিয়ে আসছে। অজি ওটাকে মারতে গেলেই ওটা চিল্লায় উঠল। আসলে ওটা ছিল মিয়াও উ। সে জানালো তেলাপোকা ছাড়া ওই রুম থেকে বাঁচার কোনো পথ ছিল না। একে একে অন্য সামোনাররাও বেরিয়ে আসলো, কিন্তু স্ট্যানের কোনো খবর নেই। তার রুমের নিচ দিয়ে লাল রঙের কিছু একটা গড়িয়ে আসছে। দেখে মিয়াও উ কান্নাকাটি শুরু করল, আহারে, হ্যাকার ভাইটা শেষ। কিন্তু ঠিক তখনই সিলিং থেকে স্ট্যান্ড ধপাস করে পড়ল। সে জানালো সে ভেন্টিলেটর দিয়ে পালিয়েছে। বন্ধুরা খুশিতে তাকে জাপটে ধরল। ঠিক তখনই স্পিকারে এক কিম্ভূতকারী কর্কশ কণ্ঠ ভেসে আসলো। লোকটা ঘোষণা করল যে সেই হলো এই ফ্লোরের আসল বস। ট্র্যাপ মাস্টার রেনল্ড ঘোষণা করল, প্রথম নকআউট রাউন্ড শুরু। নিয়ম একটাই, এই হোটেল থেকে জ্যান্ত বের হতে হবে। কথা শেষ হতে না হতেই পুরো করিডোর বোমা ফেটে তছনছ হতে শুরু করল। অজি আর ডোরা প্রো প্লেয়ারদের মতো ফাঁদগুলো ডজ দিলেও স্ট্যান বারবার মরতে মরতে বাঁচছিল। ডোরা লবির দিকে দৌড়ানোর পরামর্শ দিল, কিন্তু হঠাৎ মেঝের একটা অংশ বিস্ফোরিত হয়ে লাভা বেরিয়ে আসলো। এক অভাগা সামোনর সরাসরি সেই লাভার ভেতর পড়ে ভস্ম হয়ে গেল। অজি সবাইকে দৌড়াতে চিৎকার করল, কিন্তু পায়ের নিচের মাটি ধসে পড়ছিল। স্ট্যান্ড যখন লাভার দিকে পড়ে যাচ্ছিল, ডোরা শেষ মুহূর্তে তার ডানা মেলে তাকে ছোঁ মেরে উদ্ধার করল। কিন্তু উদ্ধার করতে গিয়ে হলো বিপত্তি। অন্য সামোনারগুলো ডোরার পায়ে এমনভাবে ঝুলে পড়ল, অজি আরও কয়েকজনকে টেনে তুলল। যারা আনাড়ি তারা কান্নাকাটি শুরু করল, কিন্তু অভিজ্ঞরা পার্কুর স্টাইলে ফাঁদ এড়িয়ে এগোতে লাগল। শেষমেশ অজি এক লাথিতে একটা দরজা ভেঙে লবিতে পৌঁছল। সেখানে তাদের স্বাগত জানালো রেনল্ড। সামোনাররা ক্ষেপে গিয়ে তাকে অ্যাটাক করতে গেল, কিন্তু রেনল্ড এক তুড়িতে সবার ওপর এমন ওজনের চাপ দিল যে সবাই মাটির সাথে মিশে গেল। এরপর সে জাদুর মতো কিছু ট্রেজার চেস্ট বা গুপ্তধনের বাক্স হাজির করল। বলল, এটা তোমাদের পুরস্কার। কেউ পেল সোনা, অজি পেল একটা জাফরান রঙের আংটি, আর মিয়াও $1 মিলিয়ন হীরা। কিন্তু কপাল পোড়া রিচার্ড পেল একজোড়া পুরনো ছেঁড়া জুতো, যা ভিক্ষুকও নেবে না। স্ট্যান ভয়ে ভয়ে তার বাক্স খুলল, কিন্তু ভেতরে হীরা জহরত নয়, ছিল শক্তিশালী সব বিস্ফোরক। রেনল্ড পৈশাচিক হেসে বলল, এটাই তোমাদের আসল গিফট। অজি তার হোলি শিল্ড অ্যাক্টিভ করার আগেই এক বিশাল বিস্ফোরণে মেঝের মাটি সরে গেল, আর তারা সবাই পাতালের এক গভীর গহ্বরে পড়ে যেতে লাগল। নিচে পড়ার পর এক অদ্ভুত মেয়ে তাদের স্বাগত জানালো। অজিরা যখন প্রায় পাগল হওয়ার উপক্রম হচ্ছে, তখন দেখল এটা আবার সেই বনি। বনি হাসতে হাসতে বলল, আরে ভাই, ওসব তো জাস্ট একটা শো ছিল। অজিরা তো রেগে তাকে ঝাড়ি দেওয়া শুরু করল, কিন্তু বনি পাত্তা না দিয়ে জানালো সেই এই ফ্লোরের বস। সে ঘোষণা করল পরবর্তী ট্রায়াল হলো এক বিশাল রেস।
এক বিশাল রেসিং ট্র্যাকে তারা নিজেদের আবিষ্কার করল। নিয়ম হল 20 ল্যাপের এই দৌড়ে প্রথম 15 জন পরবর্তী তলায় যেতে পারবে। মিয়াও ও আত্মবিশ্বাসের সাথে বলল সেই জিতবে, কিন্তু ডোরা ভাবল ট্রফি তার হাতেই আসবে। ঠিক তখনই তারা দেখল রিপিট চ্যালেঞ্জার বা অভিজ্ঞরা আসল রেসিং হুইল নিয়ে নামছে। বোঝা গেল কাজটা মোটেও সহজ হবে না। অন্যদিকে ডেস্ট্রয়ারদের লিডার হার্ট এক ভয়ঙ্কর শয়তানকে জাগানোর প্রস্তুতি নিচ্ছে। তার একজন জিজ্ঞেস করল, এটা কি ঠিক হবে? হার্ট হেসে বলল, অজির জন্য এটাই হবে আমার সেরা উপহার। বনির পিস্তলের আওয়াজে রেস শুরু হলো। মিয়াও উ চিতার গতিতে রকেটের মতো ছুটল। এক কাঠবিড়ালি নিনজা তাকে টক্কর দিতে আসলে মিয়াও উ বুঝল সেই তার আসল প্রতিদ্বন্দ্বী। অজি আর ডোরা উড়ে ফিনিশ লাইনের দিকে এগোচ্ছিল। এক জাদুকর ঝাড়ুতে চড়ে স্পিড নিলেও 20 বিশারদ তাকে প্রায় ধরে ফেলেছে। এর মাঝে বনি দেখল এক বিখ্যাত মাঙ্গা আর্টিস্টও রেসে নেমেছে। সে অটোগ্রাফ শিকারীদের ফাঁকি দিয়ে কাগজে কয়েকটা দাগ কেটেই স্কেচবোর্ড নিয়ে সবাইকে ছাড়িয়ে এগিয়ে গেল। এক লুজার তাকে চিটিং বলছে দেখে বনি তাকে ধমক দিয়ে থামালো। ঠিক তখনই বনির পাশ দিয়ে সাই করে এক রকেট বেরিয়ে গেল। দেখা গেল স্ট্যান অদ্ভুত এক স্পিডে সবাইকে পেছনে ফেলে উঠছে। স্ট্যান নির্লজ্জের মতো স্বীকার করল যে তার এই রকেট সে সেনাবাহিনী থেকে চুরি করেছে। রেসের শেষ ল্যাপে আসতেই অজি সবাইকে সাবধান করল, পুরানো খেলোয়াড়রা নতুনদের শেষ করে দেওয়ার প্ল্যান করছে। অমনি এক সামুরাই চেহারার প্লেয়ার তার ক্যালামিটি ট্রিগার দিয়ে কয়েকজনকে রেস থেকে ছিটকে দিল। সে যখন অন্য একজনকে শেষ করতে যাবে, ডোরা তার পাশ দিয়ে সাই করে উড়ে গেল। সামুরাই তার 6 শট স্লেয়ার দিয়ে গুলি ছড়ল। ডোরার দিকে আসা গুলিগুলো বুমেরাঙের মতো ঘুরে আসছিল, তাই ডোরা বুদ্ধি খাটিয়ে সরাসরি সামুরাইয়ের দিকেই উড়ে গেল, যাতে সে নিজের গুলিতে নিজেই ঘায়েল হয়। এরই মধ্যে এক 20 বিশারদ বিষাক্ত কুয়াশা ছেড়ে সবার 12টা বাজিয়ে দিচ্ছিল। একজন তো বিষের চোটে সরাসরি অতল গহ্বরেই পড়ে গেল। মিয়াও উ সাপের রূপ ধরে তাকে থামাতে গেল, কিন্তু 20 বিশারদ নিজেকে বাতাস বলে দাবি করে পাত্তাই দিল না। ঠিক তখনই সেই কাঠবিড়ালি নিনজা এক বিশাল টর্নেডো বানিয়ে 20 বিশারদকে ধুলোর মতো উড়িয়ে দিল। কিন্তু শান্তি কোথায়? আরেক পাগল তলোয়ার বের করে সবাইকে সুশি বানানোর জন্য তেড়ে আসলো। 2 লুজার প্রাণ ভিক্ষা চাইলেও সে ছাড়ল না। স্ট্যান তাকে রকেট দিয়ে ওড়াতে গেলেও ওই পাগল স্ট্যানের রকেটটাই 2 টুকরো করে দিল। স্ট্যান যখন মরার অপেক্ষায়, তখন সেই মাঙ্গা আর্টিস্ট হিরোর মতো এন্ট্রি দিল। সে জীবন আর বন্ধুত্বের ওপর এক লম্বা চওড়া লেকচার শুরু করল। অবাক করা বিষয়, তার লেকচারের প্রতিটি শব্দ জাদুকরী মন্ত্রে পরিণত হয়ে তলোয়ারবাজকে আঘাত করতে লাগল। আর্টিস্ট তার কলমের কালি দিয়ে এক ইঙ্ক স্ল্যাশ মুভ মারল আর তলোয়ারবাজ চুরমার হয়ে গেল। স্ট্যান এ যাত্রায় বেঁচে ফিরল। বনি ঘোষণা করল মাত্র 15 জন রেসার বাকি আছে এবং তারা সবাই ফিনিশ লাইন ক্রস করলেই 3 নম্বর তলায় পৌঁছে যাবে। অজিরা এক দৌড়ে পরবর্তী লেভেলে চলে গেল। অন্যদিকে ডেস্ট্রয়ারদের আস্তানায় ফ্লেম আর শ্যাডো নিজেদের মধ্যে চুলোচুলি শুরু করে দিয়েছে, কে বেশি শক্তিশালী তা প্রমাণ করতে। ফ্লেম বন্দুক দিয়ে গুলি চালাচ্ছে আর শ্যাডো মাটির নিচে অদৃশ্য হয়ে ছায়ার মতো আক্রমণ করছে। শ্যাডো তার ক্লোন বানালেও ফ্লেম নিমিষেই উড়িয়ে দিল। ফ্লেম একসাথে অনেকগুলো বন্দুক স্যামন করে গুলি বর্ষণ শুরু করলে শ্যাডো শিল্ড দিয়ে নিজেকে বাঁচালো। অবশেষে স্পেস রেগে গিয়ে তাদের থামালো। ফ্লেম গড়বড় করতে করতে বলল, আমরা কেন এখনই ওই ফার্নেসে হামলা করছি না? আমি অজি আর ওই লুজারগুলোকে কচুকাটা করতে চাই। স্পেস জানালো সে একবার চেষ্টা করেছিল, কিন্তু ওখানকার সিকিউরিটি সিস্টেম তাকে ঢুকতেই দেয়নি। মনে হয় দ্বীপের চারপাশে এক অদৃশ্য দেওয়াল আছে। স্পেস এক তুড়িতে একটা টিভি হাজির করল। টিভিতে বনি এই টুর্নামেন্টের হাইলাইটস দেখাচ্ছিল। ডেস্ট্রয়াররা দেখল রেসে মিয়াও উ প্রথম হয়েছে আর অজি দ্বিতীয়। 3 নম্বর তলায় ছিল রান্নার প্রতিযোগিতা। সেখানে অজি তার বিফ রামেন দিয়ে বিচারকদের মন জয় করে নিয়েছে। এমনকি বিচারকরা সেই রামেন গোগ্রাসে গিলছিল। 3 নম্বর তলায় মিয়াও উ ফলের কারুকার্য দেখালো আর স্ট্যান্ড বানালো রোবোটিক আইসক্রিম। এরপর 4 নম্বর রাউন্ডে ছিল কারাওকে বা গান প্রতিযোগিতা, যেখানে এক মেটাল রকস্টার তার গানে সবাইকে প্রায় অজ্ঞান করে দিচ্ছিল। গানের লড়াইয়ের সেই বিকট শব্দ সহ্য করতে না পেরে ফ্লেম রাগের মাথায় টিভিটাই গুলি করে উড়িয়ে দিল। সে তখন থেকেই ফুঁসছে কিভাবে ওই ডেমন ফর্নেসে ঢুকে অজিকে কচকাটা করা যায়। ঠিক তখনই লিডার হার্ট সেখানে হাজির হলো। ড্রিম প্রস্তাব দিল যে মেয়েদের অর্থাৎ ফ্লেম ও শ্যাডোকে কয়েকদিনের জন্য ওই দ্বীপে পাঠানো উচিত।
ওখানকার হাওয়া নাকি তাদের জন্য ভালো হবে। হার্ট রাজি হলো, কিন্তু সে একা পাঠালো না, সাথে পরিচয় করিয়ে দিল এক বিভৎস শক্তিশালী দানবের সাথে। হার্ট পৈশাচিক হেসে বলল, এটা অজির জন্য আমার স্পেশাল গিফট। সে খোলসা করল যে তার আসল প্ল্যান হল অজি আর তার পুরো টিমকে চিরতরে দুনিয়া থেকে সরিয়ে দেওয়া। অন্যদিকে বনি এই টুর্নামেন্টের একটা সামারি দিল। ৯২ জন প্রতিযোগী অংশ নিয়েছিল, কিন্তু ৫ নম্বর তলা পর্যন্ত টিকে আছে মাত্র ১৫ জন। কিন্তু আসল টুইস্ট এখানে না। বনি জানালো এই প্রতিযোগীদের মারামারি আর পাওয়ার ব্যবহারের মাধ্যমে সে প্রচুর স্পিরিট এনার্জি সংগ্রহ করেছে। সেই এনার্জি ব্যবহার করে বনি টেলিপোর্ট করে চলে গেল একদম ১০০ নম্বর তলার নিচে, যেখানে কোনো সাধারণ সামানারের যাওয়ার ক্ষমতা নেই। সেখানে এক রহস্যময় দরজা খুলে বনি দেখা পেল প্যান্ডোরার। সে এক শিকলবন্দী দেবী, যে কিনা এই মহাবিশ্বের সমস্ত জাদুর উৎস। দেবী প্যান্ডোরা সেখানে অনন্তকাল ধরে ঘুমিয়েছিল। বনি তার জমানো সব স্পিরিট এনার্জি প্যান্ডোরার শরীরে ইনজেক্ট করে দিল, এই আশায় যে এবার দেবী জেগে উঠবেন।